আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, আজকে আমাদের 6 নম্বর লেকচার কেমিক্যাল কাইনেটিক্সের। চলো পড়ালেখা করি। আজকে আমাদের কি শিখতে হবে? আজকে আমাদের প্রচুর গালি খাইতে হবে তোমাদের কাছে, কারণ হচ্ছে আমি যা যা দেখাবো আমি জানি না কয়জন বুঝবা, কয়জনের মাথার উপর দিয়ে যাবে, কি দিয়ে কি হবে, বাট দেখতে থাকো, শুনতে থাকো এবং জেনে রাখো তোমার পরীক্ষা ভালো করার জন্য যা যা শেখানো দরকার শেখানো হয়ে গেছে। শুধুমাত্র এই টপিকটা মনে হয় একটু জানলে একেবারে পরীক্ষা 16 কলা পূর্ণ হবে। তো তার আগে পরে আমি অনেক ফাউল জিনিসপত্র বলবো, এগুলো নিয়ে টেনশন করো না আর কি। বিক্রিয়ার আণবিকত্ব, আণবিকত্বের ইংরেজি কি বলেন তো? মলিকিউলারিটি। মলিকিউল মানে অণু, সেখান থেকে আসছে মলিকিউলারিটি, আণবিকত্ব। নট টু বি কনফিউজড উইথ অর্ডার অফ রিয়াকশন, দুইটা জিনিস কিন্তু আলাদা। ঠিক আছে, অর্ডার আর মলিকুলারিটি দুইটা আলাদা। ক্রোম আর আণবিকত্ব, এই জন্যই বলা হয়েছে ক্রোম আর আণবিকত্বের পার্থক্য। সরি, ওইটা না, এইটা দাগাইতে গেছিলাম, এই যে এইটা পরীক্ষা আসার মতো। হ্যাঁ। আর ছদ্ম একানবিক বিক্রিয়া ইম্পর্ট্যান্ট টপিক। নাম শুনছো? ছদ্মবেশী বাঘ, অমুক তমুক বলে না, ওই জিনিস। তো এটাকে ইংরেজিতে কি বলে জানো? এটাকে বলে হইতেছে, বলো তো ছদ্ম ইংরেজি কি? সিউডো, PSEUDO, সিউডো। সিউডো শুনছো তোমরা? আমরা বায়োলজিতে পড়ছিলাম সিউডোপোডিয়াম। হ্যাঁ হ্যাঁ, সিউডো শুনছি সিউডো ভাইয়া। মানে কি? মেকি, মেকি ফেক। হুম। সো সিউডো, এটাকে বলা হচ্ছে সিউডোফোর্স। ইউনিমলিকুলার আর সিউডোফোর্স। এই যে সিউডোওয়ালা মলি, CULAR, সিউডো ইউনিমলিকুলার রিয়াকশন। ইউনি মানে তো এক, একক। মলিকুলার, সবুজ রসায়ন, এটাকে ইংরেজিতে বলা হচ্ছে গ্রিন কেমিস্ট্রি। গ্রিন, তোমরা কি গ্রিনস থিওরেম নাম শুনছো? ইমন শোনো নাই? না ভাইয়া, শুনি নাই। আচ্ছা, শুনে ফেলবা, টেনশন নাই, ইন্টারনেট নাই। আচ্ছা, সো গ্রিন কেমিস্ট্রি মানে বুঝতে পারছো সবুজ রসায়ন মানে কি, মানে এমন কিছু কেমিক্যাল হিসাব নিকাশ যন্ত্রপাতি বা টেকনিক্স যেটা ইউজ করলে আমাদের পরিবেশ পরিস্থিতির জন্য বেটার, বুঝা নাই, তাকে আমরা বলি গ্রিন কেমিস্ট্রি। চলো, সো বিক্রিয়ার আণবিকত্ব বোঝা যাক, তার আগে আমরা এই অঙ্কটা একটু করে আসি। এটা তোমাদের বাড়ির কাজ দেওয়া ছিল, তোমরা তো বাড়ির কাজ দাও না। বেশি বড় হয়ে গেছে, টেংরি বাড়ি গেছে, টেংরি ভাঙিয়ে দিতে হবে। বাচ্চাদেরকে বাড়ির কাজ দিলে কত সুন্দর করে, তোমরা করো না। এটা করছো? 27 ডিগ্রি সেলসিয়াস থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত করলে কোনো বিক্রিয়ার অর্ধায়ু 34.7 মিনিটে পরিবর্তিত হয়। তার মানে আমাকে একটু বলেন তো, দুইটা তাপমাত্রা আছে, একটা 27 আর একটা কি 37। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়াটির অর্ধায়ু কত ছিল? তার মানে কি লাগবে আমাদের? T½ অ্যাট কত? 27 ডিগ্রি সেলসিয়াস, এইটার মানটা লাগবে, ঠিক না? জি ভাইয়া। এই বুঝতেছিস? কেউ তো কথা কয় না। হ্যাঁ ভাইয়া, জি বুঝতেছি। ভাইয়া। জি ভাই। আচ্ছা, এখন কি দেওয়া আছে এটা আসলে? এইটা কি বলো তো? ওইটা হচ্ছে T½ 37 ডিগ্রি। 37 ডিগ্রি সেলসিয়াস। সেটা কি 34.7 মিনিট হবে, নাকি এটা হ্যাঁ, যোগ বা বিয়োগ করা লাগবে, কোনটা? এটাই হবে। এটাই কেন? হবে। এ রয়েছে। এ মিনিট এ। রয়েছে, ইমন বলেছে এখানে এ রয়েছে, তার মানে এইটাই ফাইনাল তথ্য। তাহলে এত মিনিট, এটা হচ্ছে একটা হাফ লাইফ, এটা আর একটা হাফ লাইফ লাগবে আমাদের। টেম্পারেচার দুইটা হচ্ছে, একটা 27 একটা 37, ঠিক আছে। তাইলে অ্যাক্টিভেশন এনার্জির মানও তোমার কাছে দেওয়া আছে। তাইলে বলেন তো, আমাদের কি আরহেনিয়াস ইকুয়েশন লাগবে না? তাহলে আরহেনিয়াস ইকুয়েশন আমরা কি জানি? ln K1 / হচ্ছে K2। মানে K1 আর 2 বলতে কি বোঝাচ্ছে, বুঝছো তো? ধরো কে 27 ডিগ্রি সেলসিয়াস আর এটা কি 27 ডিগ্রি। 37 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, বুঝতে পারছিস কি? বুঝছি ভাইয়া। বুঝছি ভাই। আচ্ছা, বুঝলাম। তাহলে এখন ঘটনা হইতেছে এটা ইকুয়াল টু, ইকুয়েশনটা কি ছিল? -EA/R ইন্টু 1/T1। টেম্পারেচার 1 ধরো 27, তার মানে কি ধর, কি লেখা লাগবে এখানে? 300 কেলভিন মাইনাস 1/310। তাহলে এর মান জানি, এই যে এর মান দেওয়া আছে, আর এর ভ্যালু আমরা জানি, তবে এর মানটা কিন্তু কিলো জুলে দেওয়া আছে, এটা কিন্তু জুলে নিয়ে বসাইতে হবে। বুঝতে পারছিস তো? এখন বুঝছি ভাইয়া। অর্ধায়ু আসলে কেমনে হুম। বের করব? এখান থেকে অর্ধায়ুটা বের করবো কেমনে? কে বের করে তারপর অর্ধায়ু বের করতে হবে, ব্যাপারটা এরকম না? হ্যাঁ। জি ভাইয়া। কে বের করে যদি অর্ধায়ু বের করতে যাও, তাহলে আর একটা গ্যাঞ্জামে পড়বা। সেই গ্যাঞ্জামটা কি শুনবা? আমাকে একটু বলো দেখি বন্ধু,
কে এর সাথে টি হাফের রিলেশন আছে না? টি হাফ ইকুয়াল টু কত লিখবো? 0.693 বাই হচ্ছে কি কে, এরকম তো নাকি? কে এর মান বাইর করবো, জি তারপর ভাইয়া টি হাফটা বাইর করা যাবে, ঠিক আছে না? হুম জি এখন আসলে এই কাজটা করা যাবে না, আমি বলে দিচ্ছি কেন করা যাবে না বলো তো। কারণ এটা হচ্ছে তুমি ধরে নিচ্ছ বিক্রিয়াটা এটা প্রথম কোন ক্রম, ক্রমের বিক্রিয়া সেটা আমরা জানি না। এটা জানো না তো। যদি বিক্রিয়াটা শূন্য ক্রমের বিক্রিয়া হইতো তাহলে কি আসতো? a/2 কে, হুম টি হাফ ইকুয়াল টু এভাবে a/2। লাগতো আমাদের। আবার যদি দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, সরি প্রথম, হ্যাঁ দ্বিতীয় ক্রমের বিক্রিয়া হইতো তাহলে কি হতো? 1/a কে। তো বিক্রিয়ার ক্রম যেহেতু জানো না, তাহলে তুমি এই সূত্রটা লেখার কোনো এখতিয়ার রাখো না। তাহলে আমাকে একটু বলো কেমনে করা যায়? এই কাহিনী করা যাবে না, এটাই ভুল। এখান থেকে মানে কি করব আসলে? আর এখান থেকে তো বেরোবে এটা রেশিও, এটা তো ইন্ডিভিজুয়াল মান বেরোবে না, তাহলে কি করা যায় বলো তো? তোমরা বাসায় এটা করোই নাই, তাই তো? এই অঙ্কটাই আমাদের বছর বুয়েটে আসছিল। এখানে দুইটা অঙ্ক আছে, একটা আমার বানানো, এই সেকেন্ড পার্টটা আমার বানানো। বেসিক্যালি ওই প্রথম অংশটুকু দিয়ে যে প্রশ্নটা হয় এটা আমাদের বছর বুয়েটে আসছিল আর কি। খুবই সুন্দর অঙ্ক, এখানে কেমনে করবো আসলে। তোমরা কেন যে বাসায় করো না আল্লাহ মাবুদ জানে। আচ্ছা, এখানে দেখেন প্রথম ক্রম না দ্বিতীয় ক্রম জানি না, বাট একটা কথা বলতে পারি, যে কোনো ক্রমের বিক্রিয়ার জন্য, যে কোনো ক্রমের বিক্রিয়ার জন্যই আমরা কি একটা কথা বলতে পারি? দেখেন তো, ধরে নিলাম এটা শূন্য ক্রমের, ধরে নিলাম এটা প্রথম ক্রমের, ধরে নিলাম এটা দ্বিতীয় ক্রমের। আচ্ছা আমি সবগুলোর জন্যই দেখাই, দেখ শূন্য ক্রমের যদি বিক্রিয়াটা হইতো তাহলে আমাকে একটু বলেন তো, টি হাফের ইকুয়েশনটা কি আসতো? a/2 কে না? হ্যাঁ তার মানে কি আমরা বলতে পারতাম টি হাফ 27 ডিভাইডেড বাই টি হাফ 37 ইকুয়াল টু, দেখো সব কাটাকাটি যায় না, এ এর মান তো একই, টু তো একই, কাটাকাটি যাচ্ছে, তাহলে কি থাকে বলেন তো? কে 37 বাই কত? কে 27 না? 27। তোরা মনে হয় বুঝিস না আমার কথা। হুম হুম, যদি এটা প্রথম ক্রমের বিক্রিয়া হয় তাও তো একই জিনিসই থাকবে, মানে টি হাফ বাই টি হাফ ইকুয়াল টু কে/কে আসবে। টি এর সাথে কে এর জাস্ট ইনভার্স রিলেশনশিপে থাকবে সবসময়। এই কথাটা আমি ওই যে যখন তিনটা ক্রমের হ্যাঁ ভাইয়া সূত্র মনে পড়ছে পাশাপাশি ভাই, দেখাইছিলাম, বারবার বলছিলাম খাইছিলেন। টি হাফের সাথে কে রিলেশনটা ব্যস্তানুপাতিক, বোঝো নাই? মনে জি আছে ভাইয়া ভাইয়া, হ্যাঁ। ওই কাহিনীটাই, যে কোনো ক্রমের বিক্রিয়ার জন্য যে বললাম, তাহলে বাকিগুলো একটু বলে দেই। আমার মনে হইতেছে না তোমরা এখনো বুঝতেছো। হ্যাঁ ভাই বুঝতে পারছি ভাইয়া, আপনি ওই সময় নোট করে দিয়েছিলেন। এটা যদি প্রথম ক্রমের জন্য হইতো, এটা যদি প্রথম ক্রমের জন্য হইতো তাহলে বলো তো টি হাফ ইকুয়াল টু কি আসতো? 0.693 বাই কত কে না? কে। তাহলে হ্যাঁ এইখানে তো খুব ইজিলি দেখা যাইতেছে, এইখানেও তো এই রিলেশনশিপটা হোল্ড করে। দ্বিতীয় ক্রমের জন্য একই কাহিনী হবে। সবাই কি বুঝতে পারছিস আমার কথা? জি। বুঝছি ভাইয়া বুঝছি ভাইয়া। তাহলে দ্বিতীয় ক্রমেরটা একটু লিখে রাখি, ওটা টি হাফের ইকুয়েশনটা জানো কি? টি হাফ ইকুয়াল টু 1/a কে। কে কে তাহলে ওর জন্য বলা যাবে এই কাহিনী সত্য। তাহলে যে কোনো ক্রমের জন্যই একই ঘটনাই হচ্ছে, টি হাফের সাথে এটা রিলেশন একই। তো তাহলে এই কনসেপ্টটা যদি আমরা এখানে কাজে লাগাই, একটু দেখেন তো কি লেখা যায়। কে 27/কে 37, এটাকে কি আমি লিখতে পারবো ln টি কত উপরে বলেন তো? 30, সরি টি না তো, টি হাফ অফ 37 বাই টি হাফ অফ কি বলতো? 27। 27 না? 27 ইকুয়াল টু মাইনাস এর মান কত? এর মান হচ্ছে 53.6 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 3 বাই আর এর মান হচ্ছে 8.314, আর ব্র্যাকেটে যা আছে আছে। তাহলে এখান থেকে কোন মানটা তুমি জানো? টি হাফ কোনটা জানো? 37 জানো, তাহলে টি হাফ 27টা বের করা যাবে না? হুম, একবার জি আনসার ভাইয়া হয়ে গেছে। তোরা কি বুঝছিস আমার কথা? বুঝছি ভাইয়া। বুঝছি ভাইয়া এখন আগে থেকে শুনে রাখো, পরে তো পাখি উড়াল দিয়ে চলে যাবা বিভিন্ন জায়গায়। আগেই বলে রাখি,
অনেক ভাইয়ারা তোমাদেরকে বলবে আরে বুয়েটে বুঝলে কোনো অঙ্ক করা লাগে না, তুমি জাস্ট আনসার বসাই দিয়ে চলে আসবা, তুমি তাও করা লাগবে না, তুমি জাস্ট তোমার নামটা লিখে দিয়ে চলে আসবা, বুঝছো, তোমাকে চান্স দিয়ে দিবে। আমি তো বুয়েট পরীক্ষায় কিচ্ছু করি না, বুঝছো, আমি তো জাস্ট যে এরকম এরকম করছি, আমাকে স্যার ডেকে নিয়ে আমাকে বুয়েটে ফার্স্ট বানাই দিচ্ছে। এরকম অনেক বং মার্কা কথা শুনবা। জেনে রাখো নিয়মটা এটা না। নিয়মটা হচ্ছে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার সময় আসলেই তেমন কিছু লেখা লাগে না। আমি নিজে অনেক প্রশ্নের উত্তরের ক্ষেত্রে ডিরেক্ট আনসার বসাইছি বা দুই একটা ক্লু মারছি, খোঁচা মারছি কলমের, যে এখানে আদিবেগের মান পাইছি, এখান থেকে ত্বরণের মান পাইছি, এখান থেকে নিয়ে এখানে বসাই দিছি, মানে লেখি নাই, ওই ইশারায় ইশারায় বুঝাই দিছি। বাট কিছু অঙ্ক আছে এই টাইপের যেখানে তোমাকে এই কথাগুলো লেখাটা খুবই জরুরি, যে তুমি বুঝলা কেমনে যে এই জিনিসটা হবে, মানে এটা তো তুমি আন্দাজেও গাঁজাঘুরি কিছু করতে পারো। তুমি জাস্ট এই কথাটা রাখো, যে কোনো ক্রমের বিক্রিয়ার জন্য এক লাইন এটা থুই আসো, এতগুলা দেখানো লাগবে না। তোমরা মনে হয় আমার কথা বোঝো না আমি কি বলছি। বুঝছি। বুঝছি ভাইয়া। বুঝছি ভাইয়া। এই যে তুই এইটুকু লিখে থুয়ে চলে আসবি। তাই যে কোনো ক্রমের মানে যে বিক্রিয়ার কোনো জন্য ক্রমের মানে যে কোনো ক্রমের বিক্রিয়ার জন্য যে রিলেশনটা খাটে এটা দেখাই দিতে হবে। অত দেখাইতে হবে না, তুই এটুকু লিখলে স্যাররা বুঝবে যে এটা বোঝে। আচ্ছা ঠিক বুঝেছো? আছে, বুঝছি। যাই হোক, হইলো বুঝছি আর কি। আচ্ছা, পরের পার্টটা আশা করি তোমরা করতে পারবা। এখন এখানে যদি একটা প্যাচ আছে, আমার নিজের বানানো একটা প্যাচ, এটা এত সহজ না। কইরো, যেহেতু তোমরা বাড়ির কাজ করো না তাই আমি এটা দেখাইলাম না। এটা কিন্তু 1 নাম্বার পার্টটা করছি, 2 নাম্বার পার্টটা পারলে কইরো, কইরা নিজেরা নিজেরা মিলাবা, আমার আর দেখাইলো আমি কিন্তু করে দিব না আর কি। ওকে, চলো এবার সেটা হচ্ছে আজকের পড়াশোনা করি আণবিকত্ব নিয়ে কথাবার্তা। সে আণবিকত্ব নিয়ে এখানে যা যা লেখা দেখতে পাচ্ছ এটা কিন্তু বই থেকে কপি করা, বই থেকে, আমার কথা এগুলো না। এবং এর সব কথার সাথে আমি একমত না। আমার কথা কি পরে আসতেছে, আগে দেখো। কোন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণকারী সর্বোচ্চ সংখ্যক যে অণু, পরমাণু বা আয়ন বিক্রিয়া করে করে উৎপাদে পরিণত হয় তাকে বিক্রিয়ার আণবিকত্ব বলে। এটা গুহ স্যারের বই থেকে নেওয়া হয়েছে, একেবারে স্ট্রেট জাস্ট ছবি তুলে নিয়ে আসছি আমরা। কোন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণকারী সর্বোচ্চ সংখ্যক যে অণু, পরমাণু বা আয়ন বিক্রিয়া করে কো- করে যা উৎপাদে পরিণত হয় তাকে বিক্রিয়া আণবিকত্ব বলে। কি ঘোড়ার ডিম জানি বলছে, বাট এই জিনিসই আমাদের সময়ও আমরা শিখছি। বাট এই কথাটা যে ভুল ছিল আমি আশরাফ ভাইয়ের কাছ থেকে অনেক পরে শিখছি আর কি। এখানে একটু উদাহরণগুলো দেখো, আমাকে একটু বলো তো এই বিক্রিয়ার আণবিকত্ব কত হবে। এখানে কয়টা অণু বিক্রিয়া করতেছে? এটা একটা অণু। বুঝিস নাই আমার কথাটা? হ্যাঁ, একটা জি ভাই। একটা তাহলে আমরা বলবো এই বিক্রিয়ার আণবিকত্ব কত বলেন তো? 1। ওয়ান। পরের বিক্রিয়াটার আণবিকত্ব কত বলেন তো? এই বিক্রিয়ার আণবিকত্ব কত? এখানে একটা অণু, এখানে একটা অণু, তাহলে আণবিকত্ব কত হয়ে যাবে? তো 2। টু। নিচের বিক্রিয়ার আণবিকত্ব 2 আর 1 3। বুঝেছো? এটাই আণবিকত্ব। বুঝছি ভাই। এখন এগুলো হচ্ছে ঝড়ে বক মরছে, মানে উত্তরগুলা সঠিক। আসলে এই বিক্রিয়াগুলোর আণবিকত্ব এটা, কিন্তু এটা সিম্পলি ঝড়ে বক মরছে। আণবিকত্ব জিনিসটা তো সহজ না, মানে ব্যাপারটা আসলে আরো অনেক বেশি ডিপ। তো যাই হোক, আগে বইয়ের কথাবার্তা একটু পড়ে যাই, তারপরে আমার কথা আছে পরের স্লাইডে। প্রাথমিক অবস্থায় যে কোনো রাসায়নিক বিক্রিয়ার স্টয়কিওমিতিকে বিক্রিয়ার আণবিকত্ব বলে। এই যে স্টয়কিওমিতি মনে আছে আপনাদেরকে পরিমাণগত রসায়নের অঙ্ক করানোর সময় দেখাইছিলাম, যে ভাই আমার বিক্রিয়ার সহগ অনুপাতের যে হিসাব নিকাশ, অর্থাৎ মোলার সহগ, সামনের যে সংখ্যাগুলো থাকে যেগুলোকে আমরা বলি মোলার সহগ, সেই অনুপাতে কাজ করা। এই যে দেখো, তোমরা যেসব গান্ডুরা পরিমাণগত রসায়ন এখনো যদি না পড়ি থাকো, আমি জানি না ফেজ 2 তে ছিল, তারা এখন কিভাবে বুঝতেছো, বা যারা পড়ে নাই তারা এই প্রথম পত্রের এই অধ্যায় কেমনে বোঝে আমি জানি না, যে স্টয়কিওমেট্রি কি। আচ্ছা, এটা কি বিক্রিয়কের মোল সংখ্যা শুধু? তাই এছাড়া কি তোরে তো বলতেছে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণকারী, এরা তো অংশগ্রহণকারী না, তো উৎপাদ তো অংশগ্রহণ করে না, তো উৎপাদ তো উৎপন্ন হয়। বিক্রিয়া অংশগ্রহণ কারা করে? বিক্রিয়করা না? হাস্যবাজার ও, বোঝে না। হ্যাঁ 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 হ্যাঁ। ওরে গরু রে, কি বিপদ হয়, এতক্ষণে বুঝছে। এই যে দেখ, এটার সামনে কত আছে? 1, এই জন্য আণবিকত্ব 1। এইটার এখানে কত? 1, এখানে 1। এতক্ষণে কি বুঝছে আল্লাহ জানে। 1 আর 1 2, এই যে এখানে কত? এই যে 2, আর এখানে কত? 1, এই জন্য আণবিকত্ব 3। তোমরা কি বোঝাছো? বুঝছি ভাইয়া। বুঝছি ভাই। বাট জিনিসটা আসলে এরকম না আর কি। যাই হোক, মানে এইভাবে আগে বের করা শেখো। তারপরে দেখো কি বলছে, রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ দেখে বিক্রিয়ার সম্পর্কে। হুম, রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ দেখে বিক্রিয়ার আণবিকত্ব সম্পর্কে ধারণা পাওয়া যায়। ঠিক আছে, ওকে।
সমীকরণ দেখে আণবিকত্ব সম্পর্কে ধারণা করে। এটি সবসময় পূর্ণ সংখ্যা হয়, এই কথা সত্যি, এটা সত্যি কথা, সবসময় পূর্ণ তাহলে স্যার সংখ্যা হয়। যদি যদি ভগ্নাংশ হয় তাহলে গুণ মেরে দিতে হবে না? হ্যাঁ, আমাদের সময় এই টাইপের প্রশ্ন আসতো। কি টাইপের ফাইজলামি মার্কা কোশ্চেন আসতো দেখো, শতানি করতো স্যাররা। সেটা হচ্ছে, ধরো তোমাকে বলছে N2 হাফ N2 প্লাস হচ্ছে 3/2 H2 বিক্রিয়া করে NH3, বলতে এই বিক্রিয়ার আণবিকত্ব কত। তাহলে আণবিকত্ব তোমার গান্ডু যারা ছিল তারা কইতো যে হাফ আর 3/2 যোগ করলে কত হয় বলো দেখি। 4/2 মানে 2 হবে, এইটাকে বলতো 2 আণবিকত্ব। এটা কিন্তু ভুল উত্তর, এটা কিন্তু না। আসলে এখানে তাহলে কাহিনী করতে 2 হবে দিয়ে যেটা, গুণ মারতে এটাকে হবে। পূর্ণ সংখ্যায় নিতে হবে আগে, পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে হবে। পূর্ণ সংখ্যা আবার এখানে তুমি ইচ্ছা মতো বেশি বড় বড় সংখ্যা গুণ করলে হবে না, মানে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যার অনুপাতে নিতে হবে। বুঝতে পারছিস কি? ওইটাতে বুঝছি। নিলে আমাদের কি আসে বলেন তো বুঝছি এখানে? ভাই। এটাকে কি লেখা যাবে? 1 3 আর এইখানে 2। আসবে N2 প্লাস হচ্ছে 3H2 বিক্রিয়া করে কি আসবে 2NH3। বুঝিস নাই কিছু? এই বুঝছি তো, ভাইয়া। তাহলে এখানে আসবে হচ্ছে 2, তাই না? তখন আমাদের এখানে বলা লাগবে যেটা আহ, আণবিকত্ব কত হবে, 1 প্লাস কত বলো তো 3, মানে আণবিকত্ব হচ্ছে 4। তোমরা কি বুঝলে বন্ধু আমার কথা? বুঝছি ভাই। বুঝছি ভাইয়া, বুঝছি। ওকে, সো এখন আণবিকত্ব তাহলে কখনো কি হবে না বলেন তো, ভগ্নাংশ ভগ্নাংশ হবে হতে না, পারে। ভগ্নাংশ পূর্ণ হবে। সংখ্যা হবে আর কি সবসময়। আচ্ছা, তারপরের কথা হচ্ছে, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা ভালো কথা বলছে, এর মান কখনোই কি হয় না, শূন্য হয় না। এটাও সত্যি কথা। মূলত আণবিকত্ব রাসায়নিক সমীকরণ ভিত্তিক রাশিমালা থেকে, বইতে লিখছে, হ্যাঁ ভালো, আণবিকত্ব রাসায়নিক সমীকরণ ভিত্তিক রাশিমালা থেকে প্রাপ্ত মান। ওকে, হ্যাঁ কথা সত্য যে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে প্রাপ্ত একটা ব্যাপার, কিন্তু সেই সমীকরণটা এইটা যেটা দেখতেছো এই ব্যাপারটা আসলে না। এর মধ্যে একটু ভিতরের ঘটনা আছে, সেই ঘটনাগুলো কি চলেন আমরা একটু বোঝার চেষ্টা করি। এই যে, কার তো জানি মাইক থেকে শব্দ আসতেছে, এটা হচ্ছে আরিফ ভাই। আরিফ ভাই, চলেন আপনারা ইয়ার মধ্যে কি বলে, আমাদের দেওয়া পাওয়ার বুক বা চোথা যেটাই বলো, তার মধ্যে এই জিনিসটা পাবেন, পরীক্ষালব্ধ কৌশল অনুসারে। এই কথাটা বোঝো, পরীক্ষালব্ধ কৌশল। কৌশল মানে বুঝছো, মেকানিজম। একটা বিক্রিয়া কিভাবে যে ঘটে, যেমন ধরো তোমাদের একটা সিলি এক্সাম্পল দেই, সেটা হচ্ছে যে জিলের মনে হয় শব্দ আসতেছে। ওই যে তোমাদেরকে আমি প্রশমন বিক্রিয়ার এনথালপি, প্রশমন তাপ দেখানোর সময় দেখাইছিলাম যে প্রথমে ক্ষারটা ভেঙে যায়, তারপর অ্যাসিডটা ভেঙে যায়, তারপর ক্ষারের মধ্যেকার ওই জিনিসটা এসে অ্যাসিডের মধ্যেকার এই জিনিসটার সাথে যুক্ত হয়ে পানি গঠন করে। মনে আছে আপনাদের? জি ওই যে ভাইয়া। স্টেপ বাই জি স্টেপ ভাইয়া, মনে আমরা আছে। ভেঙে ভেঙে দেখতেছিলাম, ওইটাকে তুমি বলতে পারো যে একটা কৌশল। বিক্রিয়ার মেকানিজমটা কি, আসলে কিসের পরে কি ঘটতেছে, কোথায় কে যে কার সাথে যায় যুক্ত হচ্ছে, ফাইনাল প্রোডাক্টটা যে এত পলিশড দেখা যাচ্ছে, বাট আসলে কোনটার পরে কি বানাইছে, ওই জিনিসটা দেখার জন্য। মানে ধর ব্যাপারটা এরকম, তুই একটা গাড়ি বানানোর কথা চিন্তা কর। আচ্ছা, একটা গাড়ি বানানোর সময় কি ইনসাইড আউট বানায় নাকি আউটসাইড ইন বানায়? মানে প্রথমে ধর আউটসাইড ইন মানে কি, প্রথমে গাড়ির বডিটা বানাইলো, তারপরে গ্লাস গুলা দিয়ে ঢেকে দিল, তারপরে ভিতরের লেয়ারে কি থাকে, কিছু ইলেকট্রনিক্স থাকে, ইলেকট্রনিক্স বানাইলো, তার ভিতরের লেয়ারে থাকে ইঞ্জিন, ইঞ্জিন বানাইলো, তারপরে সিট টিট বানাইলো, স্টিয়ারিং বসাইলো। মানে এইভাবে কি আউটসাইড ইন করে নাকি ইনসাইড থেকে আউট আসে, কোনটা? হুইচ ওয়ান? ইনসাইড টু ইনসাইড আউটসাইড। আউট। দ্য আনসার ইজ এর কোনোটাই না। ইনসাইড আউটও হয় না, আউটসাইড ইনও হয় না। অ্যাকচুয়ালি এক একটা পার্ট বানানোর এক একটা সিকোয়েন্স আছে, এবং সেই সিকোয়েন্সটা না একেবারে লিনিয়ার না। তুমি যদি ভাবো একেবারে আউটসাইড ইন বা ইনসাইড আউট, নো, নট লাইক দ্যাট। ফরসে ইঞ্জিনের ডিজাইন, ইঞ্জিন বানানো বহু আগে শুরু হয়ে যায়। সিট কাভার টাভার দূর তোর এই ভাষায়, রহমত চাচার দোকান আছে, যায় কয় এই সাইজের লেদার লাগবে, এই সাইজের কাভার বানায় দেয়, এনে বসায় দেয়। তোমরা বোঝো নাই আমার কথা। বলছি। দ্য থিং ইজ ভেরি কমপ্লেক্স। এবং ঘটনা হচ্ছে, একটু ভেবে দেখ, একটা গাড়ি, সব গাড়ি বানানোর স্টেপগুলা কি একই? না। একইভাবে না সব না বিক্রিয়ার মেকানিজমও একই না। ইনফ্যাক্ট একই বিক্রিয়া ডিফারেন্ট ডিফারেন্ট মেকানিজমেও ঘটানো যায়, ডিপেন্ডিং আপন সো মেনি কন্ডিশনস, সো মেনি থিংস। কোন প্রভাবক দেওয়া হয়েছে, কোন পাত্রে ঘটনা ঘটতেছে, অনেক কিছুর উপর নির্ভর করে। সো যাই হোক, এখানে কি বলতেছে, পরীক্ষালব্ধ কৌশল অনুসারে, তার মানে বিক্রিয়াটার আসলে মেকানিজমটা কি, ইউ নিড টু নো দ্যাট থিং বাই এক্সপেরিমেন্ট, যে আসলেই কি অন্তর্বর্তী এই যৌগটা গঠিত হয় নাকি এটা ছাড়াই অন্য কোনো মেকানিজমের মাধ্যমে যায়।
পরীক্ষালব্ধ কৌশল অনুসারে কোনো বিক্রিয়ার জন্য নির্ধারিত প্রারম্ভিক ধাপে, এই কথাটা যদি আমার বলাটা ঠিক হয় নাই, তা আপাতত ধরে নাও আর কি। প্রারম্ভিক ধাপ মানে বুঝছো, শুরুর ধাপ, ইনিশিয়াল যে স্টেপটা। প্রাথমিক ধাপ। হ্যাঁ, প্রাথমিক ধাপ। বিক্রিয়কের যত সংখ্যক সত্তা বলছি আমি, বইতে বলছিল অণু, পরমাণু, কি কি জানি ঘোড়ার ডিম বলছিল, অণু, পরমাণু বা আয়ন, এগুলা না। একবারে বোঝো কেমিক্যাল যে স্পিসিস, সত্তা অংশগ্রহণ করে তাকে বিক্রিয়াটির কি বলে? আণবিকত্ব বলে। এইখানে শুধু একটা কথা তুমি ভুলে যাও, প্রারম্ভিক ধাপ কথাটা ভুলে যাও, কারণ আসলে এখানে প্রারম্ভিক ধাপ বলা লাগবে না, এলিমেন্টারি স্টেপ, আসলে মৌলিক ধাপ। প্রারম্ভিক ধাপ না বলে এটাকে বাদ দিই, এটাকে মৌলিক ধাপ বলা উচিত। তো আশা করি তোমরা কিছু বোঝো নাই। একটু বোঝানোর চেষ্টা করি হালকা করে। ধরো ইমন 2026 সালে বুয়েটে ভর্তি হয়ে সে ফিজিক পড়ানো শুরু করছে যশোর থেকে, যে ভাই এখনো বাড়িতে আসি, ওইখান থেকে আমি ফিজিক পড়াবো। তো ও যদি ফিজিক পড়াইতে চায়, তাহলে তোমরা বোঝো ওর কতগুলো স্টেপ পার করা লাগবে। কি স্টেপ? 1 নাম্বার কথা ধরে নিলাম ও হচ্ছে হোয়াইট বোর্ডে পড়াবে, যে ভাই এখন স্মার্ট বোর্ড কিনতে পারবো না, মনোনয়ন স্টুডিওতে আসে, ঢাকা আসি, ওখানে পড়াবো, এখন এত লাখ টাকা ইনভেস্ট করার দরকার। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে দেখতো ওর কি কি লাগবে, ওর ইনিশিয়াল স্টেপে কি কি লাগবে? হোয়াইট বোর্ড লাগবে, রাইট? এটা মার্কার লাগবে। জি ভাইয়া। মার্কার লাগবে, এরা আর ডাস্টার লাগবে না, হাত দিয়ে মুছবে। আর ক্যামেরা। ক্যামেরা, হ্যাঁ, আর হেডফোন লাগবে, এরকম। ইন্টারনেট ওরে বিপদ রে, ইন্টারনেট লাগবে, আর লাইট লাগবে, লাইট সেটআপ। লাইট সেটআপ লাগবে। আর আসল জিনিসটা বলস নাই, ইমনকে লাগবে। তাহলে তো অটোমেটিক আসবে। এখন ঘটনা হচ্ছে, এইটার প্রোডাক্টে পাওয়া যাবে কি? এটার প্রোডাক্ট হিসেবে পাবো আমরা ফিজিক্স ক্লাস। ফিজিক ক্লাস, না ফিজিক পাবো আমরা, বুঝেছো? এখন তোমরা কি জানো এই বিক্রিয়াটার, আচ্ছা এরপর আবার আরেকটা জিনিস লাগবে। ধরো এর পরের ধাপে, প্রথম ধাপে এটা লাগতেছে, পরের ধাপে কি লাগবে জানো? কম্পিউটার লাগবে। কারণ ও যে ক্লাসটা নিছে সেই ক্লাসটা কি এডিট করবে না, ভিডিও এডিট করবে? বুঝিস নাই, স্যার। কম্পিউটার লাগবে, এডিটর লাগবে। এটা হচ্ছে পরের ধাপের ঘটনা। এরকম না, কোনো একটা টোটাল রিয়াকশন তুমি যেটা হইতে দেখো, সেটা স্টেপ বাই স্টেপ ঘটতে পারে। ওই প্রত্যেকটা স্টেপকে আমরা বলি এক একটা মৌলিক ধাপ, এলিমেন্টারি স্টেপ। টোটাল যে ঘটনাটা আছে, সার্বিক ঘটনা, সম্পূর্ণ ঘটনাটাকে তুমি যদি মৌলিক কতগুলো অংশে ভাঙতে পারো, কেউই বোঝে না। বলছি ভাইয়া। বুঝছি বুঝছি ভাইয়া। ইমন প্রতিদিন সকালে স্কুলে যায়। ওর স্টেপগুলো একটু খেয়াল করো। প্রথমে ঘুম থেকে উঠলো, উঠে টয়লেটে গেল, ফ্রেশ হইলো, এটা একটা মৌলিক ঘটনা শেষ। ও যদি স্কুলে নাও যাইতো, ও যদি ওই দিন ফুটবল খেলায় পার্টিসিপেট করতে যেত, তাও তো সে ওই স্টেপটা করতো। জি ভাইয়া। বুঝছি স্যার। জি ভাইয়া এটা একটা মৌলিক ধাপ গেল। ওয়াশরুমে যাওয়া, ব্যাগ ট্যাগ গুছানো, খাওয়া, ধরে নে এটা আর একটা স্টেপ, ধরে নে। 3 নাম্বারটা হচ্ছে কি? ড্রেস আপ করা প্রপারলি, হ্যাঁ, স্কুলের ড্রেস পরা। 4 নাম্বারটা হচ্ছে রিক্সা ঠিক করে যাওয়া। এই যে মৌলিক ধাপগুলোকে তুই যোগ করলে ফাইনালি কি পাস? ওর স্কুলে যাওয়ার ঘটনাটা পাস। এই প্রত্যেকটা এলিমেন্টারি স্টেপের মধ্যে আমরা কোনটাকে দেখতে বলছি? প্রারম্ভিক ধাপটাকে দেখতে বলছি। যদিও প্রারম্ভিক ধাপ আসলে মানে এত গভীরে যাইস না, বাদ দে। সো এইখানে কতগুলো ইস্যু জড়িত একটু দেখতো তাকে। 1 নাম্বার সত্তা, 2, 3, 4, তোরা কি বুঝতেছিস বাবা? কয়টা জিনিস জড়িত আসলে এখানে? 1, 2, 3, 4, 5, 6, 7। ওই বিক্রিয়াটার আণবিকত্ব হচ্ছে 7। আণবিকত্ব হচ্ছে পুরা বিক্রিয়াটাকে দেখতে হয় না। এরা যেরকম গোটা রিয়াকশনটা দেখাচ্ছে না, গোটা রিয়াকশনে দেখো কত অণু বিক্রিয়ক আছে, কতগুলা বিক্রিয়ক আছে, এইটা দেখার নিয়ম না। ওই বিক্রিয়াটা, যদি এই বিক্রিয়াগুলো এলিমেন্টারি রিয়াকশন হয়, কিছু বিক্রিয়া আছে এক ধাপের বিক্রিয়া, অর্থাৎ ওই বিক্রিয়াকে আর মৌলিক ধাপে ভাঙা যায় না। কিছু পদার্থ আছে না আর মৌলিক অংশে ভাঙা যায় না, আমরা যাদেরকে মৌলিক পদার্থ বলি। আর কিছু পদার্থ আছে কি তাদের মধ্যে ভাঙলে আরো অন্যান্য পদার্থ পাওয়া যায়, যাদেরকে কি বলি? যৌগিক পদার্থ বলি। মনে আছে আপনাদের 9, 10-এর কথা? সো হ্যাঁ তাহলে ভাইয়া। কিছু বিক্রিয়া তো থাকবে যাদেরকে আর ফার্দার ভাঙা যায় না, ওয়ান স্টেপ রিয়াকশন। তাদের ক্ষেত্রে তুমি সরাসরি এই রিয়াকশনের স্টোইকিওমেট্রি দেখে বলে দিতে পারবা
যে তার আণবিকত্ব কত, এন্ড দ্যাটস ওয়াই এখানে ঝড়ে বক মরছে, জাস্ট হ্যাঁ আন্দাজে মিলে গেছে। কিন্তু অনেক বিক্রিয়া আছে যেই বিক্রিয়া স্টেপ বাই স্টেপ মাল্টিপল স্টেপে ঘটে, তাদের ক্ষেত্রে তুমি একবারে বলতে পারবা না যে ওর আণবিকত্ব কত। কিছু ভাই, বোঝো নাই? লাস্টের বিক্রিয়াটার মলিকুলারিটি মানে এটার এলিমেন্টারি স্টেপ তিনটা, ওই তিনটা স্টেপ কি কি? এলিমেন্টারি স্টেপ তিনটা কে বললো? মৌলিক ধাপ মৌলিক প্রসেস তিনটা, কিন্তু এর আমি আণবিক তিন। আমি তো বলি না এর মৌলিক স্টেপ তিনটা। কি কইলাম আর কি বুঝলো? তোরাও মনে হয় আমার কথা কিছু বুঝিস নাই। এই বুঝছি ভাই। প্রত্যেকটাই কপাল গুণে মৌলিক। আচ্ছা আস্তে ধীরে শান্ত হ, আমি দেখাবো। এইটাও একটা মৌলিক বিক্রিয়া, এইটাও একটা মৌলিক বিক্রিয়া, এইটাও একটা মৌলিক বিক্রিয়া। এইগুলো মৌলিক বিক্রিয়া বলেই এদেরকে আর ফার্দার ভেঙে দেখানো যায় না, যার কারণে এই ধাপেই তুই যত অণু বিক্রিয়া করতে দেখবি ওইটাই আণবিকত্ব। কিন্তু ও যেসব বিক্রিয়া হ্যাঁ, একাধিক ধাপে ভাঙা যায়, তাদের ক্ষেত্রে ওই ভেঙে দেখতে হবে প্রতিটা ধাপে কয়টা অণু বিক্রিয়া করতেছে, কয়টা সত্তা বিক্রিয়া করতেছে। অণু নাও তো হইতে পারে, ওই কোনো একটা ধাপে কোনো একটা ফ্রি রেডিকেল থাকতে পারে, আয়ন থাকতে পারে, পরমাণু থাকতে পারে। তোরা কি বুঝছিস? ও আচ্ছা, এবার এবার বুঝছি ক্লিয়ার, ভাই। এবার ক্লিয়ার। আরো ক্লিয়ার হবে আস্তে ধীরে। এখন শোন, একটা বিক্রিয়ার আণবিকত্ব কখনোই ভগ্নাংশ হবে না, এই কথাটা কি তোমরা বোঝো? ইমন কখনো বলবে না যে ভাই আমার একটা হোয়াইট বোর্ডের অর্ধেক হইলে কাজ হয়, একটা মার্কারের অর্ধেক হইলে কাজ হয়, ক্যামেরার অর্ধেক দেন, হেডফোনের অর্ধেক দেন। মানে এগুলো হাস্যকর কথাবার্তা। যতগুলো সত্তা তোমার ওই ঘটনার সাথে জড়িত, ওই সংখ্যাটাকে আমরা বলি ওই ঘটনার আণবিকত্ব বা ওই বিক্রিয়ার আণবিকত্ব। তোমরা কি বুঝছো? বুঝছি ভাইয়া। বুঝছি ভাই। ওকে, সো এগুলো মুছি দেই, এগুলা জাস্ট বোঝানোর জন্য বলছিলাম। এখনো কিন্তু অনেক কথা বাকি আছে, মানে আই এম নট ডান উইথ ইট ইয়েট। আচ্ছা, এই যে তোমাদের জন্য আমি একটু উইকিপিডিয়ার স্ক্রিনশট নিয়ে আসছি, একেবারে আমরা ধরে ধরে লাইন বাই লাইন পড়তে চাই, এবং আমি একটা টেকনোলজি করে নিয়ে আসছি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ আর কি স্পষ্ট। আচ্ছা, সো এই যে মলিকুলারিটি ওরা বলে দিছে নট টু বি কনফিউজড উইথ মোলারিটি। মানে মোলারিটি আর মলিকুলারিটি কিন্তু এক না, আকাশ পাতাল পার্থক্য। বুঝো তো মোলারিটি কাকে বলে? প্রতি একক লিটার দ্রবণে যত মোল দ্রব্য থাকে, ওই জিনিসটা। সো এখানে কি বলতেছে দেখো, আমি জানি তুমি সব বুঝবা না, বাট একটু শোনো, দেখি কত দূর আমি বুঝাই দিতে পারি। ইন কেমিস্ট্রি, মলিকুলারিটি ইজ দ্য নাম্বার অফ মলিকিউলস। ওই যে ওরাও অণু লেখছে, অণু বলতে আসলে সত্তা বুঝাইছে, মলিকিউল বলতে এখানে কি বুঝাইছে? সত্তা। সত্তা মানে কি তোরা বুঝিস নাকি বুঝিস না? স্পিসিস, অণু, পরমাণু, আয়ন, ফ্রি রেডিকেল, যে কোনো কিছু হইতে পারে। বুঝতেছিস তো? বুঝছি ভাই। বুঝছি আচ্ছা, ভাইয়া। ইন কেমিস্ট্রি মলিকুলারিটি ইজ দ্য নাম্বার অফ মলিকিউলস দ্যাট কাম টুগেদার, একত্রে আসে, একসাথে আসে, টু রিয়াক্ট ইন অ্যান এলিমেন্টারি। এই যে দেখো, যে কোনো বিক্রিয়া হইলে হবে না, ওটা এলিমেন্টারি রিয়াকশন হইতে হবে। এলিমেন্টারি রিয়াকশন না হয়ে যদি সার্বিক বিক্রিয়া হয়, তার ক্ষেত্রে এটা করা যাবে না। কাম টুগেদার টু রিয়াক্ট ইন অ্যান এলিমেন্টারি রিয়াকশন অ্যান্ড ইজ ইকুয়াল টু দ্য সাম অফ স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্টস অফ রিয়াক্ট্যান্টস ইন দ্য এলিমেন্টারি রিয়াকশন। এই কথাটা আমাদের বইতে বলে না, যে মৌলিক বিক্রিয়ার যে স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট ওইগুলার যোগফল হবে। বুঝিস নাই বাবা? বুঝতে পারছি ভাই। বুঝছি ভাইয়া। উইথ ইফেক্টিভ কলিশন, এই কথা তোমাদের বোঝার দরকার নেই। অ্যান্ড কারেক্ট ওরিয়েন্টেশন, যেহেতু এখনো সংঘর্ষ তত্ত্ব পড়ো নাই, এটা বোঝার দরকার নেই। আচ্ছা, তারপরে কি বলছে? ডিপেন্ডিং অন হাউ মেনি মলিকিউলস কাম টুগেদার, মানে কতগুলো অণু কাছে আসে বিক্রিয়ার জন্য, তার উপরে নির্ভর করে। আর রিয়াকশন ক্যান বি ইউনিমলিকুলার, এক আণবিক হইতে পারে, বাই মলিকুলার, দ্বি আণবিক হইতে পারে, অর ইভেন ট্রাই মলিকুলার, ত্রি আণবিকও হইতে পারে। এখন তোমাদের কি মনে হয় না এখানে কিছু একটা তারা লুকায় গেছে? চতুর আণবিক, পঞ্চ আণবিক, সপ্ত আণবিকের কথা কেন বলে না? ট্রাই মলিকুলার বলে থেমে গেল কেন? কারণটা হচ্ছে ওই যে অর্ডারের ক্ষেত্রে একটা মজার ব্যাপার বলছিলাম, যে কোনো বিক্রিয়ার ক্রম 2 এর বেশি হওয়াটা খুবই সন্দেহপূর্ণ একটা ঘটনা বলছিলাম তোমাদেরকে। জি হ্যাঁ ভাই, বলছিলাম। হ্যাঁ ভাইয়া, বলছিলেন। সিমিলার একটা ঘটনা এখানে। তবে জেনে রাখো, আজকে তোমাদেরকে আমি মানে বাস্তবে ঘটা তৃতীয় ক্রম বিক্রিয়ারও এক্সাম্পল দেখাবো। তবে তুমি আসলেই বাস্তবে এমন কোনো বিক্রিয়া খুঁজে হয়তোবা পাবা না যে বিক্রিয়ার আণবিকত্ব 3 বা 3-এর বেশি। 3 হয়তোবা পাওয়া যেতে পারে, 3-এর বেশি সো উইয়ার্ড এ কেস, যে আসলে কি 3-এর বেশি আণবিকত্ব হয়? কেন হয় না, এবার একটু আমার কথা আবার একটু শুনে আয়। সেটা হচ্ছে, শোন। হ্যাঁ, তাইলে কোন বিক্রিয়ার আণবিকত্ব 2 বা 1, এই কথাটার সিগনিফিকেন্স কি? এখনই আসবো সিগনিফিকেন্স কি, একেবারে আমার ভাষায়। মানে ভুলে যাও তুমি কেমিস্ট্রি ফেমিস্ট্রি হাবা যাবা কিছু একটা, তুমি একটু বোঝো। এইখানে আমার এই বাটিটার মধ্যে, মানে কি কৌটার মধ্যে না কি জানি বলে এটাকে,
ধরে নে কিছু বিক্রিয়ক আছে, আমি জানি না তোরা দেখতে পাচ্ছিস কিনা, দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, এখন ধরে নেওয়া গেল এরা একটা সার্টেন ওরিয়েন্টেশনে কানেক্ট হয়ে না একটা মলিকিউল গঠন করে, একটা পারফেক্ট অণু গঠন করে। এই যে এক বিক্রিয়ার ফলে যেটা হয় আর কি, আমরা বিক্রিয়ক মিশাই, পিটাপিটি করে নিজেদের বন্ধনাকে ভেঙে ফেলে, তারপরে কি লেগে লেগে ঠিক মতো অণু গঠন করে। থিঙ্ক আ কেমিক্যাল রিয়াকশন, কল্পনা করো এইখানে কি কেউ আসলে হাতে ধরে কোনো কিছু লাগায় এরকম, তুমি যেরকম মানে তোমার নানু যেরকম বুনে বুনে উল বুনে বুনে পারফেক্টলি সে একটা সোয়েটার বানাইতো, এখানে কি আসলে কেউ হাতে ধরে ধরে এরকম করে? না, না তার নিজে ভাইয়া। এখানে তো থেকে আসলে ওইভাবে কি ঘটে? ওরিয়েন্টেড হয়ে যায় করে। এইখানে আসলে র্যান্ডম টাকাটাকি চলে, পিটাপিটি চলে। এই পিটাপিটির সময়ে যদি পারফেক্ট ওরিয়েন্টেশন থেকে, ওরিয়েন্টেশন মানে বুঝতে তো, ডিরেকশন থেকে পারফেক্ট এনার্জি নিয়ে এসে ওইখানে আঘাত করে, তখনই তুমি কেবল ওই পারফেক্ট প্রোডাক্টটা পাও, তা নাহলে কিন্তু পাবা না। কিছু বোঝো নাই? বুঝেছি। বুঝছি বুঝছি ভাইয়া। ভাইয়া। কল্পনা করো, তার ভাবো। ফ্যাক্টর দিয়ে বুঝাই। ভ্যাক্টর দিয়ে বুঝাইতে হবে কেন? সিম্পলি বোঝ। উপাংশের মাধ্যমে বল কমে যায় এই জন্য। মনোযোগ দে। আমার সামনে একটা ক্যামেরা আছে, আমি ক্যামেরার দিকে তাকায় তোদের ফেস গুলো কল্পনা করতেছি। এই ক্যামেরাটার কথা চিন্তা কর, লেন্সটা খোলা, লেন্সের ভিতরের প্রত্যেকটা মোটর ফোটর যা আছে সব খোলা, লেন্সের মধ্যে মোটর থাকে, তোরা পরে শিখবি, ফোকাস মোটর বলে এটাকে। লেন্সের মধ্যে 6-7টা গ্লাস থাকে, সব খোলা। ক্যামেরার বডির মধ্যে ব্যাটারি থাকে, ব্যাটারি খোলা, মেমোরি কার্ড খোলা, সব খোলা। তুই একটা পাত্রের মধ্যে নিয়ে ঝাঁকা দিছস। থিঙ্ক অ্যাবাউট দ্য প্রবাবিলিটি, সবগুলা জিনিস পারফেক্ট ওরিয়েন্টেশনে পারফেক্ট জায়গায় লাইগা টাইগা আলটিমেটলি ক্যামেরাটা তৈরি হয়ে গেছে। হাউ লো ইজ দ্যাট? ওয়াও, তোরা আমার কথা মনে হয় বুঝোস নাই। মানে সম্ভাবনা অতি 0.1%। বুঝতে পারছিস তো? বুঝছি। মানে এটা চান্স অনেক কম, মানে প্রায় অসম্ভব। কেন কম? বিকজ the things that is involved in that thing, that event, the number of the things that is involved in that event is very high. যদি এখানে আমার 2টা থেকে 3টা জিনিস থাকতো, যে পারফেক্টলি ওটা এদিক দিয়ে লাগলে হয়, এটা এদিক দিয়ে ঢুকে গেলে হয়, ডান, এই যে প্রোডাক্ট। তোর ওই যতগুলো সত্তা জড়িত থাকবে, যাদের ফিটাফিটি টাকাটাকিতে ওই আলটিমেট প্রোডাক্টটা তৈরি হবে, তার সংখ্যা যত কমবে, ওই ঘটনাটা আসলে বাস্তবে ঘটার সম্ভাবনা তত বাড়বে। কেউ বোঝে না? বুঝছি ভাইয়া। বুঝছি ভাইয়া। দ্যাটস ইট। মলিকুলারিটি মানে আণবিকত্ব একটা প্রবাবিলিটির মতো। প্রবাবিলিটির মতো না, অনেক, মানে আসলে প্রবাবিলিটি কেমনে হিসাব করে? ফেভারেবল ইভেন্টস ডিভাইডেড বাই কি? টোটাল ইভেন্টস, টোটাল এটাই না? ইভেন্টস। তাই তো? হ্যাঁ। হুম। তো সেইখানে ওই যে ফেভারেবল ইভেন্টসের যে ঘটনাটা, ওইটাই হচ্ছে মূলত মলিকুলারিটি। যে কতগুলা জিনিস তোমার একত্রিত হওয়াই লাগবে, হয়ে এই টাকাটাকে পিটাপিটিতে প্রথম প্রোডাক্টটা তৈরি করবে, তারপরে ওই প্রোডাক্ট যে আরো অন্য জায়গায় টাকাটাকি করে স্টেপ বাই স্টেপ একটা বানাবে, ফাইনাল প্রোডাক্ট হিসেবে তুমি এটা পাবা। ও আচ্ছা, বুঝতে পারছি ভাইয়া। সত্তা যত কম আণবিকত্ব তত বেশি। কি যত কি? সত্তা যত কম আণবিকত্ব কি তত বেশি হবে? কি যত কম? প্রথম কথাটাই বুঝি নাই। সত্তা তত কম সত্তা হবে। ওয়ার্ডটা কি? সত্তা সত্তা যত বেশি, আণবিকত্ব কি তত কম হবে? ওর প্রশ্ন এটা। আরে না রে পাগল, যতগুলো সত্তা অংশগ্রহণ করে ওই প্রথম ধাপটা ঘটাবে, ওইটাকে আমরা বলবো হচ্ছে তার আণবিকত্ব। বুঝতে পারছিস কি? বুঝছি ভাইয়া। যতগুলো সত্তা একত্রিত হওয়া লাগে, ইমনের ওই যে ক্লাস নেওয়ার ব্যাপারে 7টা জিনিস একসাথে না হইলে, ধর ওর হোয়াইট বোর্ড আছে, মার্কার আছে, ইন্টারনেট আছে, লাইট আছে, সব আছে, ও নাই, ক্লাস হবে? না। ব্যাপারটা এরকম। সো দ্যাটস হোয়াট ইউ কল মলিকুলারিটি। এটা হচ্ছে ট্রু থিং, যেটা আমি তোমাদেরকে শিখাইলাম যে আসলে মলিকুলারিটি জিনিসটা কি। বাট এত কিছু তোমার শেখা লাগবে না, তুমি ভুলে যাও এগুলা। পরীক্ষায় পাশ করো আগে, কোনো একটা বিক্রিয়া দিবে, বিক্রিয়কে দেখবা কতগুলো দেখতো অণু পরমাণু ধাতু আছে, 5টা, আণবিকত্ব পাস। স্যার, কোনো বিক্রিয়া আমাদের সামনে নতুন একটা বিক্রিয়া আসলে ওই বিক্রিয়াটা মৌলিক বিক্রিয়া নাকি
ওভারঅল রিয়াকশন, মানে ওটা কিভাবে বুঝবো? হুম কোনো ওয়ে আছে কি? হুম এই যে আমার ক্লাস করা লাগবে তাহলে ওই আছে। আসো তারপরে আরো কি কি লেখছে দেখি। The kinetic order of an any elementary reaction or reaction step is equal to the molecularity, এটা বোঝা লাগবে না, and the rate equation of an elementary reaction can therefore be derived. Spectrumটা বোঝা লাগবে না, the kinetic order of complex multi, এই যে complex multi-step reaction এর কথা যেটা বলতেছে, the kinetic order মানে order of reaction, however is not necessarily equal to the number of molecules, এই যে দেখেন, অর্থাৎ বিক্রিয়ার ক্রম আর আণবিকত্ব কি বলতো, একই হওয়াটা জরুরি না। তোমরা কি কথাটার মানে বুঝছো? বুঝছি। কাইনেটিক অর্ডার বাদ দাও, দ্য অর্ডার অফ এ কমপ্লেক্স রিয়াকশন মানে বুঝছো তো মাল্টি স্টেপ রিয়াকশন যেগুলা, হাউএভার ইজ নট নেসেসারিলি ইকুয়াল টু দ্য নাম্বার অফ মলিকিউলস ইনভলভড। এই যে নাম্বার অফ মলিকিউলস ইনভলভড মানে কি বুঝাইছে, বিক্রিয়ার আণবিকত্ব আর ক্রম যে একই হবে এটা জরুরি না। অনেক বিক্রিয়া আছে আণবিকত্ব একটা, ক্রম আর একটা। আমি উদাহরণ দেখাচ্ছি। দ্য কনসেপ্ট অফ মলিকুলারিটি ইজ অনলি ইউজফুল টু ডেসক্রাইব এলিমেন্টারি রিয়াকশনস অর স্টেপস। এই যে এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যে একটা মাল্টি স্টেপ ঘটনার আসলে কোনো আণবিকত্ব এইভাবে হয় না, এই কথাটা বোঝো। এইটার মানে বুঝছস তো, দ্য কনসেপ্ট অফ মলিকুলারিটি অর্থাৎ আণবিকত্বর যে কনসেপ্টটা, এটা অনলি ইউজফুল মানে আসলেই কাজে লাগে কিসের জন্য বলেন তো, টু ডেসক্রাইব এলিমেন্টারি রিয়াকশনস অর স্টেপস। অর্থাৎ কোন একটা ঘটনা যে যদি মাল্টিপল স্টেপে ঘটে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টেপের এক একটা মলিকুলারিটি হয়। যে এই প্রথম ধাপ ঘটাইতে আমার 2 পিস জিনিস একত্রিত হইলে হইতো, তাহলে ওই স্টেপের মলিকুলারিটি হচ্ছে 2। পরের ধাপে দেখা যায় এক জিনিসেই হয়ে যায়, পরের ধাপে দেখা যায় 3 জিনিসে হয়। তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টেপের মলিকুলারিটি হয় এবং ওই জিনিসটা আসলে ফ্রুটফুল, মিনিংফুল, একটা ইউজফুল একটা ডেটা দেয়। কিন্তু ওভারঅল রিয়াকশনের মলিকুলারিটি কত, এটার আসলে কোনো মিনিং নাই, কোনো মানে ওইসব ক্ষেত্রে আছে, তোরা একটু উইকি পড়লে দেখবি যে ওইগুলোরে বলা হচ্ছে আনডিফাইন্ড। মানে আমরা বলি যে ওর মলিকুলারিটি আনডিফাইন্ড, মানে ওটা বলা যাবে না আর কি। তোমরা কিছু বুঝতেছো না, আমার কথাবার্তা অনেক কঠিন কঠিন কথা চলতেছে। বুঝছি ভাইয়া। না বুঝলেও কোনো সমস্যা নেই, ভান ধরো যে হ্যাঁ হ্যাঁ সব বুঝতেছি, কারণ এগুলো কিছু পরীক্ষার জন্য লাগবে না। পরীক্ষার জন্য যা লাগবে আমি পড়ানো হয়ে গেছে, এখন একটু চিল করতেছি আর কি। আচ্ছা, আরেকবার তা দেখতে হবে মনে হয়, কি? মানে রেকর্ডটা আরেকবার দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ দেখিস, যতবার ইচ্ছা তাহলে দেখিস, আমরা কোনো একবার সমস্যা বলতে নেই। পারি না যে এই কোনো কোনো মেইন বিক্রিয়ার আণবিকত্ব হলো ওই বিক্রিয়ার পারস্পরিক এলিমেন্টারি রিয়াকশনের মোলার সহগের যোগফলের সমান। সেট কি বললাম? দেখো, মৌলিক বিক্রিয়া কাকে বলে? ইমন চন্দ্র জিজ্ঞাসা করতেছিল যে ভাই মৌলিক বিক্রিয়া আবার এলিমেন্টারি রিয়াকশন। কোন রাসায়নিক বিক্রিয়া এক বা একাধিক ধাপে ঘটতে পারে। কিছু বিক্রিয়া আছে এক ধাপে ঘাস করে হয়ে যাবে, কোনো বিক্রিয়া আছে একাধিক ধাপে ঘটবে, ফাইন। যে বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয় মাত্র একটি অবস্থান্তর অবস্থা তৈরি হবার মাধ্যমে এবং এক ধাপে, সেই বিক্রিয়াকেই মৌলিক বিক্রিয়া বলে। এই কথাটা কোনো বই থেকে নেই নাই, এটা সরাসরি উইকিপিডিয়া থেকে আমার নিজের বাংলা করা। সো তোমরা চাইলে এলিমেন্টারি রিয়াকশন লিখে সার্চ দিবা, উইকিপিডিয়ার লিঙ্ক পাবা, তার মধ্যে প্রথম প্যাসেজেই এই কথাটা লেখা আছে, সেটা বাংলাটা আমি জাস্ট করছি। সোজা কথা শুনো ভাই, তোমরা অবস্থান্তর অবস্থার নাম শুনছো না, মনে আছে? জি ভাইয়া। জি ভাই। হুম। আচ্ছা, তো এখন দেখ, আমি তোদেরকে যে বিক্রিয়াটা দেখাইছিলাম, কি দেখাইছিলাম? এ বি এর সাথে কে বিক্রিয়া করছে? সিডি বিক্রিয়া করছে। সিডি, বিক্রিয়ার প্রোডাক্ট কি তৈরি হয়েছিল? এডি যোগ এডি হচ্ছে আর সিডি। সিবি। এখন সিবি। এইটা করার ক্ষেত্রে মাঝখানে একটা আমাদের ট্রানজিশনাল স্টেট ছিল না, এ ডট 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 বি ডট 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 সি ডট 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 ডি। এই সময় কি হয়? আমি বলছিলাম যে এ যে টাকাটাকি করে বি এর সাথে, কয় না তোমার সাথে তো ভালোবাসা হবে না, আগে ছিল। সি এর সাথে কয় না না আমিও পজিটিভ তুমিও পজিটিভ, তোমার সাথে ভালোবাসা হবে না। ডি এর সাথে টাক দেয়, কয় হ্যাঁ এইবার মজা হয়েছে। তার মানে বলো তো, এই মাঝখানে ট্রানজিশনাল প্রোডাক্ট কয়টা তৈরি হতে পারতো এখন? তিনটা। 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 এত কাহিনী হলে হবে না। মৌলিক বিক্রিয়া সেটাকে বলবো যেখানে অবস্থান্তর অবস্থা মাত্র একটাই হবে এবং ওইটাই তোমার প্রোডাক্ট। এই যে দেখো কি বলছে, কোন রাসায়নিক বিক্রিয়া এক বা একাধিক ধাপে ঘটতেই পারে, ঘটুক সমস্যা নেই, কিন্তু যেসব বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয় একটা মাত্র অবস্থান্তর অবস্থা তৈরির মাধ্যমে, মানে এখানে মাল্টিপল অপশনই থাকবে না। বুঝতে পারছি ভাই। হুম। মানে এবং এ যে সরাসরি ডি এর সাথে যাবে। মানে যার সাথে যাওয়ার কথা তার সাথেই যাবে, আর কোনো অপশনই নাই ওইখানে আর কিছু হওয়ার। থাকবে একটাই, সেখানে একটাই থাকবে। তোরা বুঝিস না আমার কথা। বুঝছি ভাই। হ্যাঁ ধর বুঝতে পারছি। আম্মু বাইরে গেছে, ইমনের জন্য ভাত টাত রেখে গেছে যে খাইস, খেয়ে চলে যাইস।
দুই চোখ যেদিকে যায় চলে যাইস। ও খাইতে পারে কিসের কিসের মধ্যে, হাঁড়ি থেকে ভাত নিয়ে ও প্লেটের মধ্যে বসায় খাইতে পারে, স্যার কাপের মধ্যে ভাত নিয়ে খাইতে পারে, যে আমি চাইনিজ কাপের মধ্যে খাইতেছি, অনেক কিছুর মধ্যে খাইতে পারে, তাই না? এখন ঘটনা হচ্ছে যদি মাল্টিপল অপশন থাকে ওইটাকে আমরা বলবো না, ওটাকে আমরা এলিমেন্টারি বলবো না। অপশন থাকবেই একটা, যে আছেই প্লেট একটা, এমন স্টেপকে বলা হচ্ছে এলিমেন্টারি স্টেপ। তোরা বুঝিস না এখনো? বুঝছি ভাইয়া, বুঝছি। বুঝতে পারছি ভাইয়া। তাহলে একটা মাত্র অবস্থান্তর অবস্থা তৈরির মাধ্যমে এবং এক ধাপে তো বটেই, এবং একটাই অবস্থান্তর অবস্থা তৈরির মাধ্যমে সেই বিক্রিয়াকে মৌলিক বিক্রিয়া বা এলিমেন্টারি রিয়াকশন বলে। যেমন অক্সিজেন দ্বারা নাইট্রিক অক্সাইডের জারণ বিক্রিয়াটি একটা মৌলিক বিক্রিয়া, এই যে এইটা একটা এলিমেন্টারি রিয়াকশন এটা। এবং তোমাদেরকে একটু আগে আমি বলতেছিলাম, এই যে এই বিক্রিয়ার এক্সাম্পলটা দেওয়া ছিল না যে আণবিকত্ব নির্ণয় বইতে, এই যে এটা 2NO+O2 বিক্রিয়া করে কি 2NO2। তো ওই বিক্রিয়ার ক্ষেত্রে কেন বলতে পারতেছি এই সংখ্যাটার যোগফল হচ্ছে আণবিকত্ব, কেন বুঝছো? উই আর জাস্ট লাকি, এটা একটা মৌলিক বিক্রিয়া। বুঝছি। এটা যদি মৌলিক বিক্রিয়া না হইতো, এরকম চেহারার কত বিক্রিয়া আছে মৌলিক না, ওর আরো মাল্টিপল স্টেপ আছে ভিতরে, ওটা তোর একবারের লাইনে। আচ্ছা তোদের কি মনে পড়ে আমি তোদেরকে জাইমান থিওরি শিখাইছিলাম, মনে পড়ে? পরিমাণগত রসায়ন, হ্যাঁ 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 মাল্টিপল স্টেপে ভেঙে ভেঙে লেখা, ওইগুলা যদিও মৌলিক হ্যাঁ বিক্রিয়া না, বাট ভেবে নে বুঝে নে যে ওইরকম যেমন মাল্টিপল লাইন লিখে টিখে আমরা ফাইনালি যোগ করলে একটা টোটাল সার্বিক বিক্রিয়া পাই, তো এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লাইন এক একটা মৌলিক বিক্রিয়া। আসলে ওটা মৌলিক বিক্রিয়া না, বাট ওইভাবে ভাব আর কি। এখন তুই ভেবে দেখতো ওইরকম একটা বিক্রিয়ার ক্ষেত্রে তুই যে নিচের যে টোটাল লাইনটা, ওই লাইনটা দেখে কেউ একজন টোটাল যোগ করে বললে এই বিক্রিয়ার আণবিকত্ব এত, ওটা থাপড়ানো দরকার না? জি। হ্যাঁ ওর ক্ষেত্রে তো এইভাবে কানার মতো বাইর করলে তো মিলবে না রে বাবা। এখানে যে মিলছে, এখানে কারণটা হচ্ছে চালাকি করে সেই উদাহরণগুলাই টানছে যেগুলো মৌলিক বিক্রিয়া। বাট আমার কথা হচ্ছে টানো তুমি, প্রবলেম নাই, বাট কথাটা ঠিক মতো বলে দিতা যে যে কোনো বিক্রিয়ার যে ওই স্টয়কিওমেট্রিক যে রেশিও, এটা যোগফলটাই যে মৌলিক আণবিকত্ব তা তো না। at first that must have to be an elementary reaction. বুঝতে পারছি ভাইয়া। বুঝছি। চলো, এই যে মৌলিক বিক্রিয়া, মৌলিক বিক্রিয়া এবং সার্বিক বিক্রিয়া, এইবার আশা করা যায় তোমাদের ফ্যাটের ভাত হজম হবে। তাকাই দেখো, এইটা একটা তোমার সার্বিক বিক্রিয়া, উপরের জিনিসটা ভুলে যাও। কিছু নাই, এইটা একটা বিক্রিয়া যেটা তুমি সচরাচর দেখে থাকো, এই বস্তুটা। তাহলে বলো তো আমাকে একটু, এই বিক্রিয়ার ইয়া কত হবে, আণবিকত্ব কত হবে? আমাদের বই অনুসারে 2 হবে। সাবাস, আমাদের বই অনুযায়ী হবে হচ্ছে 2, ঠিক? বুঝছিস তো? জি ভাইয়া। বুঝছি হ্যাঁ ভাইয়া। এখন দেখ, এই বিক্রিয়ার আণবিকত্ব বোঝার আসলে নিয়মটা হচ্ছে এই বিক্রিয়ার মধ্যে কোনো এলিমেন্টারি স্টেপ আছে কিনা সেটা আগে বের করা। বুঝছিস? সেই বিক্রিয়ার মধ্যে 2টা এলিমেন্টারি স্টেপ ছিল যেটা সায়েন্টিস্টরা বাইর করে রাখছে, আমরা জাস্ট ডেটাটা ইউজ করতেছি, আমরা জাস্ট শিখতেছি কেমনে করে। তুইও কোনো একদিন এলিমেন্টারি রিঅ্যাকশন লেখা শিখবি, এখন দরকার নেই, বিক্রিয়ার মেকানিজম জানতে হয় যে আসলে ঘটনাটা কি ঘটে। তো সেই স্টেপে প্রথমে দেখা যায় এই নাইট্রোজেন ডাইঅক্সাইড যেটা বিক্রিয়ক, সেটা 2 অণু বিক্রিয়া করে, নিজেরা টাকাটাকি করে 2 অণু টাকাটাকি করে স্লোলি ঘটনাটা ঘটে। NO3 নামক একটা অন্তর্বর্তী যৌগ গঠিত হয়, আর একটা কি নাইট্রিক অক্সাইড গঠিত হয়। তারপরে ওই NO3 যেটা তৈরি হয়েছিল সে হচ্ছে দ্বিতীয় যে বিক্রিয়ক কার্বন মনোক্সাইড, তার সাথে টাকাটাকি করে একটা অক্সিজেন ওদিকে দিয়ে কার্বন ডাইঅক্সাইড ফর্ম করে আর NO2 গঠন করে। তো এই যে 2টা ধাপ, এই 2টার প্রত্যেকটাই হচ্ছে এক একটা কি বিক্রিয়া বলেন তো? এলিমেন্টারি রিঅ্যাকশন। কারণ এরা হচ্ছে ওই শর্তগুলো মানে, কোন শর্তগুলো? যে এখানে অবস্থান্তর যৌগ একটাই, মানে একটাই অপশন আছে, আর কোনো অপশন নাই এখানে এটা। ফেজও এক। হ্যাঁ, এবং বুঝছি। এক ধাপে ঘটনাটা ঘটে গেছে। এইবার বলতো, যদি আমি বলি যে এই বিক্রিয়াটার আণবিকত্ব কত, উত্তর কত হওয়া উচিত আসলে বলেন তো? 4। 4। এই বিক্রিয়াটা যে সার্বিক বিক্রিয়া, তার মধ্যে 2টা মৌলিক ধাপ ছিল না? জি ও ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি এর প্রথম যে মৌলিক ধাপটা, সেই ধাপের আণবিকত্ব কত? 1 2 2 আরে বাবারে, 2টা অণু জড়িত তো এইখানে, একই পদার্থের 2 অণু হইতেই পারে, কোনো সমস্যা নাই।
বাট দুই। দুইটা অণু জড়িত তো, তাহলে এই হ্যাঁ, বিক্রিয়াটার আণবিকত্ব হচ্ছে আসলে 2। এইটার আণবিকত্ব যেহেতু 2, তাহলে এইটারও বলা উচিত হচ্ছে 2। আমার কথা কি বুঝছেন? বাট অ্যাকর্ডিং টু দ্য বুঝছি। ইন্টারন্যাশনাল ল, এইটা যেহেতু একটা সার্বিক বিক্রিয়া, মাল্টি স্টেপ রিয়াকশন আর কমপ্লেক্স রিয়াকশন, এর আসলে কোনো আণবিকত্বই হয় না। কিন্তু যদি বলতেই চাও, আনডিফাইন্ড হবে। তাহলে নিয়মটা হচ্ছে এই বিক্রিয়াটা ভাঙলে যে মৌলিক ধাপগুলো পাওয়া যায়, তাদের প্রথম যে মৌলিক ধাপটা ছিল সেই ধাপে কতগুলো অণু জড়িত এটা দেখো। তোরা কি বুঝতেছিস যে এই বিক্রিয়ার যে আণবিকত্ব 2 মিলে গেছে, এটা সিম্পলি ঝড়ে বকমারা, এটা আন্দাজে বলছি মিলে গেছে, সবসময় এটা মিলবে না। কেউ বোঝে না আমার কথা। জিজু স্পিকার অফ কর। বুঝছি। তোদের কাছে অনেক কঠিন লাগতেছে আমি জানি, কোনো ব্যাপার না, জাস্ট শুনতে থাক, গিলতে থাক। তোদের পরীক্ষা আসলে কি করবি ভাই, এখানে 1 এখানে 1 আছে 2, এই যে ভাই আণবিকত্ব 2, আমার নাম্বার দেন, শেষ। বাট আসলটা হচ্ছে এটাই যে সার্বিক বিক্রিয়ার ভিতরের মৌলিক ধাপগুলো জানা লাগে আর কি। আচ্ছা, তারপর আরো উদাহরণ দেখি। এই যে এইটা তোমার হচ্ছে কি সার্বিক বিক্রিয়া, ঠিক আছে? এই বিক্রিয়া দেখে তুমি বলো তো আণবিকত্ব কত? তো ওই অনুসারে 3। হ্যাঁ, বই অনুসারে ওই 3। অনুসারে 3, আণবিকত্ব 3। আণবিক, তোরা ভয় পাইস না, জাস্ট লেটস হ্যাভ সাম ফান। মানে এইগুলো তো পরীক্ষা আসবে না রে বাবা, ভুল হলে কি আসে যায়, জাস্ট লেটস হ্যাভ সাম ফান, আর কিচ্ছু না। আণবিকত্ব 3। এইবার যেটা করা লাগবে, এইটার মৌলিক ধাপ দেখা লাগবে যে ভিতরে আসলে ঘটনা কি। ভিতরের ঘটনা দেখে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে এই বিক্রিয়া ঘটে এরকম 2 ধাপে। প্রথম ধাপে 2 অণু NO, নাইট্রিক অক্সাইড, টাকাটাকে পিটাপিটি করে N2O2 নামে একটা অস্থায়ী যৌগ গঠন করে, যেটাকে আমরা অন্তর্বর্তী যৌগ বলতে পারি, বা অন্তর্বর্তী কি বলে, অবস্থান্তর জটিল। এই যৌগটা করে কি, পরে আবার ব্রোমিনের সাথে বিক্রিয়া করে। এই যৌগটার নাম জানো? NOBr, একটু জেনে নাও, এটা কাজে লাগবে আর কি। NOBr অর্গানিক পড়তে গেলে কাজে লাগবে। NOCl নামে একটা যৌগ দেখবা, ওটার নাম হচ্ছে নাইট্রোসিল ক্লোরাইড। তাহলে এটাকে কি বলবো বলো তো? নাইট্রোজেন ব্রোমাইড। নাইট্রোসিল ব্রোমাইড। 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 হইলো, এমনি জাস্ট শিখে নিলাম। এখন ঘটনা হচ্ছে, তাহলে বলতো আমাকে একটু, এই বিক্রিয়াটার আণবিকত্ব কত? বইয়ের হিসাব না, আসল হিসাব মতে। 2। 2। 2। প্রথমে বলবি কি, এই বিক্রিয়ার কোনো আণবিকত্ব হয় না। কেন হয় না? কারণ এটা একটা মাল্টি সার্বিক স্টেপ বিক্রিয়া। কমপ্লেক্স রিয়াকশন, সার্বিক বিক্রিয়া। বুঝিস নাই? বুঝছি। জি ভাইয়া বুঝছি। আমি তোদেরকে এখন বইতে রাখি নাই, এখন তোদেরকে আমি আন্তর্জাতিক লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। এই দেখ, দ্য কনসেপ্ট অফ মলিকুলারিটি ইজ অনলি ইউজফুল টু ডেসক্রাইব দ্য এলিমেন্টারি রিয়াকশনস অর স্টেপ। এলিমেন্টারি বিক্রিয়া তো এটা না, ওটা তো একটা মাল্টি স্টেপ কমপ্লেক্স ঘটনা। ওর জন্য তো আসলে আণবিকত্বের কনসেপ্টটাই ভ্যালিড না, মানে ওর জন্য ইউজফুলই না, দরকার নাই। বুঝিস নাই? বুঝছি বুঝছি ভাইয়া। ভাইয়া। তাহলে বুঝছি। আমরা কি বলবো এখন? উত্তর দেখো, এই বিক্রিয়ার আণবিকত্ব কত বলো? হয় না। নাই। জানি না, নাই তো। হয় না, আনডিফাইন্ড। এটাকে আসলেই বলে আনডিফাইন্ড। কিন্তু তারপরে যদি তোমার খুব জোরাজোরি করা হয়, আচ্ছা ঠিক আছে আমাকে মৌলিক লিখে দে, এই বিক্রিয়ার মৌলিক ধাপগুলো লিখে দে, লিখে দিল। দেওয়ার পরে বলবা এর প্রথম ধাপ কি, এটা হয় এটা। তাইলে বলবা এখানে কত আছে বলো, কয়টা অণু? 2টা অণু। 2। 2টা। 2টা। আণবিকত্ব 2 বাড়ি যাও। কিন্তু তুমি এটারে বলতে পারবা না যে এই বিক্রিয়ার আণবিকত্ব হচ্ছে কত। বলছে এরা, বলদেরা, বইতে, বই অনুযায়ী বলো তো 3। নো, 3। দ্যাটস আ ভেরি রং আইডিয়া। তোমরা আমারও কোনো কথা বোঝো না। হ্যাঁ, বললাম যে আমাদের সময় বইতে বুঝছি। প্রশ্নটা আসলো যে আরে এই আসবে না, বিক্রিয়াটা দূর কি। বলদ, আমাগো আমলে এসব আসতো না, তোগো আমলে। আমাগো আমলে আসলো ওই যে আমরা ওই দেখে দেখে বলে দিতাম 2 এর 1 3। আরে আমি নিজে এই জিনিস শিখছি আশরাফ ভাইয়ের কাছ থেকে পড়ানোর সময় 2012 সালে, 12 বা 13 সালে। আমি 07 ব্যাচ, আমি 5 বছর তো বইয়ের গোড়ার ডিমই পড়াইছি, বুলশিটই পড়াইছি। তাতে কি হয়েছে? কিছু হয়? এটা আমি একটু বেশি পাকনামি করতেছি, এই পাকনামি দরকার নাই। এগুলো আসে না পরীক্ষা, দেখলি না? তোদের বইটা খুলে জাস্ট দেখিস কি যে অবস্থা করছে রে ভাই। আল্লাহর কাছে কত চাইতেছি আমার একটু সময় দাও, আমি এইসব অন্যায় নিয়ে কথা বলবো। আমি তো ক্লাস নিতে নিতেই পাগল হয়ে যেতেছি আমি। এর মধ্যে আজকে আবার ক্লাস 9 এর কোর্স লঞ্চ করছে, আল্লাহ মাহবুব জানে আমি বেঁচে থাকবো কেমনে। আমাদের ছুটি দিয়ে দেন ভাই কিছুদিনের জন্য। ক্লাস 9-এর? হ্যাঁ। আচ্ছা স্যার, একটা জিনিস বুঝতেছি না। হ্যাঁ বল। আপনি যে এর আগের বিক্রিয়া দেখালেন, ওখানে স্লো হলে একটা রিয়েকশন হয়, ফাস্ট হলে আরেকটা রিয়েকশন হয়। এখন সার্বিক রিয়েকশনটা কি তার মানে ইমাজিনারি, লাইক এটা ক্যালকুলেশন করে বাইর করছেন, রিয়েল লাইফে হবে না হয়তো বা? আমি এখন স্পিড নিয়ে কোনো কথাই বলতেছি না।
আমি এখন মেকানিজম নিয়ে কথা বলতেছি, স্পিড নিয়ে পরে কথা বলবো না, ওই জন্য এখানে লিখে রাখছি আর কি, কোনটা স্লো কোনটা ফাস্ট, ওটা নিয়ে এখন ভাবিস না, বুঝতে পারছিস? জি স্যার। ওকে, যাই হোক, মানে আমাদের, আমি জানি না তোমরা কয়জন বুঝতেছো আমার কথাবার্তা, আমাদের বইগুলো খালি একটু পড়ে দেখো কি সব বুলশিট লিখে রাখছো, তো এই পরীক্ষা আসলে সব বুলশিটের উপরে পরীক্ষা দিয়ে আসো, বাট এগুলো জাস্ট বলতেছি, বারবার করে বলতেছি যে কোনটা তোমার মেইন জিনিস আমার শেখানো হয়ে গেছে, এখন জাস্ট তোমাকে একটু এক্সট্রা নলেজ ইনস্টল করতেছি আর কি। আচ্ছা, সো মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে এটা খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, এটা একটু জেনে রাখো। আমার নিজের এটা শুনে প্রথম দিকে খুব অবাক লাগতো, পরে আমি দেখছি আসলেই কথা সত্যি। মৌলিক বিক্রিয়া বোঝার আর একটা টেকনোলজি হইতেছে মৌলিক বিক্রিয়ার ক্রম এবং কি বলুন তো আণবিকত্বের মান একই হয়। মানে ধরো, তার মানে আমাকে একটু বলো তো, এই যে যে বিক্রিয়াগুলো বইয়ের উদাহরণে ছিল, ওই এই যে, তাহলে বলতো এই বিক্রিয়ার অর্ডার কত? 1, ফার্স্ট অর্ডার রিয়াকশন। 1, এটা সেকেন্ড অর্ডার, এটা দেখবি second order, থার্ড অর্ডার। third order. বুঝতে পারছিস তো? মানে ভাইয়া বোঝা না? আপনি হুম, বলছিলেন না যে বিক্রিয়ার ক্রম 2 এর বেশি হওয়া সন্দেহপূর্ণ ঘটনা, ওইটা এগুলো তো তো আবার বের হয়ে গেছে। প্রথমে আজকের ক্লাসের শুরুতে বললামও যে থার্ড অর্ডার রিয়াকশনও আছে, রিয়েল লাইফে দেখা যায়, ওটাও এক্সাম্পল দেখাবো না। এটাই এক্সাম্পল। কেমিস্ট্রি, আরো আছে, আরো এটাই আছে, আরো আছে, কেমিস্ট্রি, আসবো আসবো আসবো। এটাই বাস্তব। আচ্ছা, তবে এখানে আবার কাহিনী আছে, এই বিক্রিয়াটা কিন্তু গ্যাঞ্জাম আছে আর কি। এই যে বললাম সেকেন্ড অর্ডার, আসো আসো, আমি প্রথমে বলছি আজকে কিন্তু বিকালে ঘোষণা দিচ্ছি, তোরা আজকে ক্লাসে যে পরিমাণে গালি দিবি আমার আমি তো জানি। তোরা শুধু এই জিনিসটা বোঝ না। এটা বলছিলেন না জিরো অর্ডার? বুঝি নাই। HCl এরটা মনে হয় বলছিলেন না জিরো অর্ডার? ওই জন্যই তো বলতেছি কাহিনী আছে এখানে, তোরা শুধু এই তার জিনিসটা মানে বোঝ। তার মানে কি হবে? আরে ধীরে ধীরে ধীরে, জিনিসগুলো এত কমপ্লেক্স, আমি কি বলবো, জাস্ট এটা চিন্তা কর যে গোল্ডবার্গ এবং পি ভাগের দেওয়া যে ইয়া সূত্রটা, কি নাম, ভরক্রিয়া সূত্র, ভরক্রিয়া সূত্র। হুম। ওই সূত্র অনুযায়ী কিন্তু কোনো বিক্রিয়ারও আদৌ কাইনেটিক ইকুয়েশন নাও মিলতে পারে। এই জন্য আমাদের বইতে তো বুলশিট লেখে না, ভারতীয় বইগুলো খুললে দেখবি, মানে যদি কখনো খুলিস, প্রত্যেকটা বিক্রিয়ার জন্য অ্যাকর্ডিং টু কলিশন থিওরি বা কাইনেটিক থিওরি আর অ্যাকর্ডিং টু এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্ট অনুযায়ী বিক্রিয়ার সমীকরণ একটা, আর তোর থিওরি অনুযায়ী এইটা হওয়ার কথা। তখন বুঝবি যে স্রষ্টার নিগুড় খেলা কত গভীরে। তুই শুধু এইটা চিন্তা কর না, ধর আমরা যখন বলি যে আমি নাস্তিক, আমি বিশ্বাস করি না যে স্রষ্টা বলে কেউ আছে, তুই বুঝতেছিস যে কোনো একটা ঘটনা ঘটার জন্য যদি জাস্ট 3 পিস জিনিস এক জায়গায় হওয়া দরকার হয়, ওই যে অর্থাৎ আণবিকত্ব কত বলেন তো, 3, বুঝছিস তো আমার কথা? জি না। যদি বুঝছি জাস্ট জি ভাইয়া। 3টা জিনিস একত্রিত হয়ে পিটাপিটি লাইগে র্যান্ডমলি ওই ওরিয়েন্টেশনে ওইভাবে যুক্ত হয়ে একটা ফাইনাল প্রোডাক্ট তৈরি করার কথা থাকে, তাই হইতে চায় না আণবিকত্ব 3 হয়ে গেলে। আর তুই বুঝতেছিস এই যে 2 চাক্কা সাইকেলটা, এই বডিটা, এটাতে কত লক্ষ কোটি মেকানিজম চলতেছে, কত অদ্ভুত সুন্দরভাবে, এইটা জাস্ট আউট অফ দ্য ব্লু র্যান্ডমলি একা একা ঘটে গেছে। ওয়াও, এই বিক্রিয়ার আণবিকত্ব কত! এই বিক্রিয়া কি এভাবে আসলে একা একা ঘটা সম্ভব, নাকি কেউ স্পেসিফিক্যালি ঘটাইছে? কেউ বোঝে না আমার কথা কিছু, বলশিহার। বুঝছি ভাইয়া। চলে যায় আমার কথা, কেউ বোঝে না। অদ্ভুত। আচ্ছা, এই কথা আমরা একটু জেনে রাখবো, মৌলিক বিক্রিয়ার আণবিকতার ক্রম কি হবে বন্ধু? সেম হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক এবার আছে। আসো, এইবার কিছু মজার মজার কনসেপ্ট শিখবো, এগুলা খুবই মজার, আমার কাছে সবই মজা লাগে। রেট ডিটারমাইনিং স্টেপ, এটাকে আরডিএস বলে, আরডিএস। আরডিএস মানে কি বলো বন্ধু? রেট ডিটারমাইনিং স্টেপ, গতি নির্ধারণী ধাপ। আমি বাংলায় দিছি, বইতে বাংলায় কিছু লেখে না, বইতে বলদের মতো এটাই লেখে, আমি বাংলা বানাইছি গতি নির্ধারণী ধাপ। তো জিনিসটা কি, ধরো আমার একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, সেই গার্মেন্টস ফ্যাক্টরিতে কোনো একটা ঘটনা মাল্টিপল স্টেপে ঘটে। তোমরা মনে হয় বোঝো না এই ব্যাপারটা কি হইতেছে। প্রথম ধাপে স্টেপ 1, এটা দাঁড়াও একটু লিখে নেই, এটা হচ্ছে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, এইটা হচ্ছে আমার টোটাল প্রসেস, ঠিক আছে? প্রথম ধাপে আমার কাপড় কাটাকাটি করে কাটিং মাস্টার, তোমাদের কারো নানা। স্টেপ 2তে আমার সিউইং মাস্টার, মানে বাংলায় কি বলে, সেলাই করার ওস্তাদ আছে। তৃতীয় ধাপে ওটাকে আয়রন করা হয় জামাটাকে। চতুর্থ ধাপে ওইটাকে ইমনের নানাকে দিয়ে আমি বেচতে পাঠাই।
তোমরা কি বুঝিস আমার কথা? বুঝছি ভাইয়া। এই 4টা ধাপের মধ্যে ধরে নেওয়া গেল মানে মাল্টি স্টেপ ঘটনা, মানে এটাকে কি একটা কমপ্লেক্স রিঅ্যাকশন চিন্তা করা যায় না, স্টেপ বাই স্টেপ ঘটে। এবং দেখ এই স্টেপের যে প্রোডাক্ট সেটা এর কাছে আসে, বুঝিস নাই? এইখান থেকে কাজ করার পরে ওইখানে যায়, ওইটা নিয়েই কিন্তু ওইখানে যায়। তোরা কি বুঝছিস বাবা? বুঝছি ভাইয়া। বুঝছি। তার মানে বুঝছি ভাইয়া। প্রত্যেকটা কিন্তু এক একটা এলিমেন্টারি স্টেপ বলে ধরে নিতে পারো। তাহলে এখন বলো তো, ধরে নেওয়া গেল, আচ্ছা এর মধ্যে কোনটা আমার আসলে রেট ডিটারমাইনিং স্টেপ বলতো, মানে কার কাজ ফাস্ট হইলে আমার ওভারঅল সেল ফাস্ট হবে, কার কাজ স্লো হইলে সেকেন্ড সেল। স্টেপ মেশিনের স্টেপ 1। টু স্টেপ 2 হবে, স্টেপ 2 হবে কেন? কারণ সেটাই মেশিনের করতেছে কাজটা কত কমপ্লেক্স। তাড়াতাড়ি। আচ্ছা কাহিনীটা বোঝো, যদি এমন হয় যে এই ভদ্রলোক খুবই ফাস্ট, খুচখাচ খুচখাচ এক্সট্রিম এক্সপার্ট, কেটে দিতে পারে। ধরে নেওয়া গেল এই যে ইমনের নানি, সেও তাড়াতাড়ি আয়রন করে দিতে পারে, গুজগাছ হয়ে যায়। কিন্তু এই ভদ্রলোকের কাজ যদি স্লো হয়ে থাকে, ধরো এটা হচ্ছে ফাস্ট, এটা হচ্ছে স্লো, ধরে নাও এখন যে কোনো স্টেপে কিন্তু ফাস্ট স্লো হইতে পারে। তোরা কি বুঝছিস বাবা আমার কথা? ধরে বুঝছি নাও ভাইয়া। এরা সবাই ফাস্ট কাজ করে, শুধু এই সান্দ হইতেছে স্লো কাজ করে। কাজ করার সময় চশমার উপর দিয়ে দিকে তাকা ওর দিকে তাকা, এরকম যদি হয়ে থাকে, তখন এই গোটা ঘটনাটার স্পিড ডিটারমাইন করবে হচ্ছে এই ভদ্রলোক। এইটাকেই আমরা তখন বলিব, এই সান্দুরকেই আমরা বলিব ইনি হইতেছেন গিয়ে আরডিএস, মানে এই স্টেপটাই হচ্ছে রেট ডিটারমাইনিং স্টেপ। বিকজ মানে যে কোনো স্টেপ আরডিএস বেরি করে। ডেফিনেটলি কোনো একটা বিক্রিয়ার আরডিএস প্রথম ধাপও হইতে পারে, কোনো বিক্রিয়ার আরডিএস সেকেন্ড ধাপও হইতে পারে, কোনো বিক্রিয়ার আরডিএস থার্ড ধাপ, মানে যে কোনোটাই হইতে পারে। কিসের উপর ডিপেন্ড করে, যে ধাপটা সবচেয়ে কি বলো তো, ফাস্ট নাকি স্লো? লো স্লো। স্লো হবে। স্লো। স্লোয়েস্ট স্টেপ ডিটারমাইন্স দ্য ওভারঅল প্রগ্রেস। তুই একটু ভেবে দেখ, ধর আমি তোদেরকে একটা সিনারিও দেখাই। এই যে লেখা আছে স্লোয়েস্ট স্টেপ ইজ দ্য রেট ডিটারমাইনিং স্টেপ। দাঁড়া, ওটা কি রাখছি না রাখি নাই, না ফালাই দিছি। আচ্ছা তোরা একটু ভেবে দেখ, ধর এইখানে আমি যদি এই কাটিং মাস্টারের সাথে আরেকজনকে এক্সট্রা দাঁড় করায় দিতাম, যে তুই ভাই আরো 2-3 জন এখানে নিয়োগ দিলাম আমরা, মানে এই ধাপটা ফাস্ট ঘটানোর চেষ্টা করলাম, তোরা একটু বলতো আমাকে ওভারঅল প্রসেস কি ফাস্ট হয়ে যাবে না? হ্যাঁ। জি কাটিং মাস্টার আমি 2-3 জন আরো নিয়োগ দিলাম, আমার কি প্রসেস ফাস্ট হবে নাকি হবে না? না ভাই, হবে না, হবে না, হবে না। হবে না। কারণ জীবনে রেট কোনোদিন কিছু আর হবে না, ডিএস টু কিছুই হবে না। স্টেপ 2 আর স্টেপ 2 তে কাজ ঘটনাটার করতে হবে। ব্লকেজ ঘটতেছিল এই জায়গায়, তোমার লোক নিয়োগ দিলে দেয়া লাগবে এই জায়গায়। তুমি যদি আয়রন ম্যান আরো কয়েকজন নিয়োগ দাও, আয়রন ম্যান ওম্যান সেলসম্যান নিয়োগ দাও, কোনো লাভ নাই, তোমার লোক নিয়োগ দেওয়া লাগবে এই জায়গায়। তোরা বুঝিস নাই আমার কারণ কথাটা তার বাবা। দিন শেষে ও তো প্রডিউস বুঝছি, করতে পারতেছে না, বুঝছি ওদের ভাইয়া। যতটা কাজ যেখানে করা। কাজটা আটকাচ্ছে তোর মনোযোগ দেওয়া লাগবে ওই জায়গায়। মানে ধর একটা ড্রেন দিয়ে পানি যাচ্ছে, ময়লা পানি অপসারণ হচ্ছে, যে জায়গায় ব্লকেজটা হয়েছে তুই ওইখানে না কাঠিকুঠি দিয়ে গুতা দিলে, ময়লা ছাড়াই দিলে, তারপরে ওভারঅল স্পিড ফাস্ট হবে। যেখানে ময়লা নাই তুই ওখানে খোঁচাইতে বলছিস হ্যাঁ আমি খুব কাজ করতেছি, খুব কাজ দেখছো, কোনো লাভ আছে? তোরা কি বুঝছো আমার কথা বাবা? বুঝছি। স্যার তো বুঝছি তাহলে ভাইয়া। এখানে কি বলছে, একাধিক ধাপে সংঘটিত কোন বিক্রিয়ায় যে ধাপের উপরে সামগ্রিক বিক্রিয়ার গতি নির্ভর করে তাকে বলা হয় গতি নির্ধারণী ধাপ। বোঝা সবার না? যে স্টেপের উপরে সবকিছু নির্ভর করে, পুরা জিনিসটার গতি নির্ভর করে। এখন কেন এটার উপর নির্ভর করতেছে? বিকজ দ্যাট ইজ দ্য স্লোয়েস্ট স্টেপ অফ দ্য হোল সিস্টেম। তাহলে এবার আমাকে একটু হাস্যবাজার থেকে বলো, হাস্যবাজার এখানে কেন স্লো আর ফাস্ট লিখে রাখিস, এখন কি বুঝিছো? দেখো আরডিএস সেটা বোঝার জন্য। এইটা হচ্ছে এই বিক্রিয়ার আরডিএস, Yes. এটা না, আবার এই ঘটনাটার আরডিএস হচ্ছে এটা। N2O2 তোমরা কি বোঝো নাই বন্ধু? সো বুঝছি ভাইয়া। এইবার বোঝো ক্লোবিন এই কেন কথাগুলো হবে আমরা না? কেন জানি, আমাদের জানা লাভটা কি। ধরে নে কোনো একটা কারণে এই বিক্রিয়ার গতিতে তুই সন্তুষ্ট না, যে এই ভাই এত আস্তে আস্তে উৎপন্ন হচ্ছে কেন, তখন তোর কোনো একটা প্রভাবক হয়তো বা প্রয়োগ করা লাগবে, বা কোনো একটা কন্ডিশন সেট করা লাগবে যে বিক্রিয়াটা যেন তাড়াতাড়ি হয়। তখন বিজ্ঞানীরা কি করে জানো? তখন বিজ্ঞানীরা এই বিক্রিয়াটার মৌলিক ধাপগুলো দেখে, যে এর মধ্যে মৌলিক ধাপগুলো কি। তার মধ্যে আরডিএস খুঁজে বের করে যে স্লো আর কোন বিক্রিয়াটা ঘটতেছে, স্লোয়েস্ট কোনটা, এটা তো। তারপরে বের করে যে এইটারে ফাস্ট করার জন্য কি করা লাগবে। এইটাকে ফাস্ট করার জন্য হাজার চেষ্টা করেও তুমি ওভারঅল স্পিড বাড়াইতে পারবে না, কারণ ওই বিক্রিয়া হওয়া মাত্র যা প্রোডাক্ট তৈরি হয় তারা টাকাটাকি করে আবার এই বিক্রিয়া ঘটায় ফেলে। এইটার জন্য সময় লাগে না, সময় লাগে হচ্ছে উপরেরটার জন্য। তোরা বুঝিস নাই? হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া। জি স্যার।
তখন তোমার স্পেসিফিক প্রভাবক প্রয়োগ করা লাগবে বা যা ব্যবস্থা গ্রহণ করো এমন কিছু করা লাগবে যেন এই বস্তুগুলাকে প্রভাবিত করে সামনের দিকে আগাইতে পারে। সো আরডিএস দ্যাটস ওয়াই ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তারপরে আরডিএস শিখলাম। এখন এখানে একটা ব্যাপার শিখাই, বটল নেকিং। এটা তোমাদের বাস্তব জীবনে কাজে লাগতে পারে, এই জন্য বলে রাখতেছি। বটল নেকিং শব্দটা শুনছো আগে? বাহ। বটল তো বুঝো, বোতল বোতল। বোতল। বটল নেক বুঝো না? বোতলের যে গলাটা, ম্যাক মানে ঘাড়। হ্যাঁ, বটলের এই যে যে গলার এই যে জায়গাটা, এটাকে বলে বটল নেক। সো বটল নেকিং মানে মানে কি, এটাকে তুমি একটু ভেবে চাপায়। দেখো, একটা ফ্লো, একটা ফ্লো। আচ্ছা ধর এক এক গ্লাস পানি, একটা গ্লাস, এরকম সোজা একটা গ্লাস। এই গ্লাসের মধ্যে তোর একটা ফ্লুইড আছে, ফ্লুইড মানে বুঝতেই পারতেছো, পানি, তরল কিছু একটা। আমি যদি এই গ্লাসটাকে কাত করে ঢালতে চাই, আমাকে একটু বলো তো, কোথাও কি বাধাপ্রাপ্ত হবে নাকি সুন্দর পুরপুর করে পড়ে যাবে? একটু তো বাধা পাবে। একটা গ্লাস কেন বাধা পাবে? কোথায় বাধা পাচ্ছে? হবে না। আচ্ছা, গ্লাসে পাবে না, পড়ে যাবে। গ্লাসে পাবে না। কিন্তু আমার যদি এটা গ্লাস না হয়ে, আমার যদি এটা বোতল হইতো, তাহলে মাথাটা এরকম গোল, গলাটা গেলাম চিপা হইতো, হ্যাঁ হ্যাঁ গলা চিপা। হ্যাঁ, তখন তখন যেটা বাধা হইতো, পেত। এ বাধাপ্রাপ্ত হইতো কোথায় জানো? এই জায়গাটাতে এসে। অবতল তলটা। এইটাকে আমরা বলি হচ্ছে বটল নেকিং। অর্থাৎ কোন একটা ওভারঅল প্রসেসের মধ্যে যে জায়গাটাতে অগ্রগতি আটকায় যায় তাকে বলা হচ্ছে বটল নেকিং। যেমন ধরো তোমার টোটাল ইন্টারমিডিয়েটের পড়াশোনার প্রিপারেশনের ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, ম্যাথ আছে, তুমি কোনো কিছুতে আটকাইতেছো না, তুমি কেমিস্ট্রি আর ইংরেজিতে না স্যার, বায়োলজি বায়োলজি। আর বায়োলজিতে ধরা খাইতেছো, তাহলে বলতে হবে দ্যাট ইজ ইউর বটল নেক। তোমরা কি বুঝছো আমার কথা? বুঝছি ভাইয়া। বুঝছি। আচ্ছা, এবার চিন্তা করো, এইখানে আমি ইমনের নানাকে মুখিতে আটকায় রাখছিল, যে ফিজিক ফিজিক করস, তোকে এর মধ্যে আটকায় রাখলাম। তখন আমি তাকে এই বোতলের মুখটা, এটা আমি, হ্যাঁ, বোতলের মুখটা খুলে দিই, বের হয়ে যাওয়ার ব্যবস্থা দিছি। বলো তো, এই বোতলের পিছনেও কি একটা অংশ ছিল না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই যে পুরা বোতলটা ধরো এরকম ছিল। সেইখানে আমাকে একটু বলো, এইখান থেকে ওর নানা যখন দৌড়ে আসতেছে, এই যে ইমনের না, পিঙ্ক কালারের জামা পরা। আচ্ছা, এখন এই জায়গা দিয়ে কিন্তু কোনো বটল নেকিং হচ্ছে না, কোনো ফ্লোতে বাধা নাই। বাধাটা যায় পাইছে কোথায় বলো তো আমাকে একটু? ওই জায়গাটাতে না, বটলের নেকিং, নেক বরাবর এই যে গতিটা কমে গেল, বুঝতে পারতেছিস? এইটাকে আমরা বলি হচ্ছে বটল নেকিং। বোঝা না? বুঝছি ভাইয়া। ওকে, এখন যদি এটা কাজ করা যায়, এই জায়গায় বরাবর একটু যদি পিছলা করে দেওয়া যায়, তেল টেল ঢেলে রাইখা, তাহলে ঘর্ষণ কমে যাবে। ওর নানা এখানে এসে আছাড় খাইলে ফুরুত করে বেড়ে চলে যাবে। সো এই যে তোমাদের ফ্লুইড ফ্লো দিয়ে দেখানো যায়, এভাবে ভাবতে পারো যে এইখান থেকে যে ফ্লোটা আসতেছিল সেটা এইখানে এসে কিন্তু ঝামেলা হয়ে যাবে, তাই না? সো এই জন্য তুমি যদি এই ওভারঅল ফ্লো বাড়াইতে চাও, তাহলে কি তুমি মনোযোগ দিবা এই জায়গায় নাকি এই জায়গায়? কোন জায়গায় নাকি কোথায় বলেন তো? বটল নেকের জায়গায়। একেবারে এই জায়গায় কনসেন্ট্রেট করবা, তাইলে তোমার ওভারঅল স্পিড ফাস্ট হবে। বুঝেছো? এই যে ডেটা ফ্লোর ক্ষেত্রেও ভাবতে পারো, এই জায়গাটাতে গ্যাঞ্জাম। দেখো, ফ্লো আগেও কোনো ঝামেলা নেই, পরেও কোনো ঝামেলা নেই, ঝামেলা হচ্ছে এইটুকু জায়গায়। তোরা কি বুঝছিস রে বাবা আমার কথা? জি। ওকে, বুঝছি। এই কনসেপ্ট তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে তোমাকে ট্রাফিক সিস্টেম কন্ট্রোলিং এর ক্ষেত্রেও কাহিনী একই। এই যে এইখানে বটল নেকিং হচ্ছে, দেখছো? এখান থেকে ফ্লো যেভাবে আসতেছিল হঠাৎ করে এখানে চিপাই গেছে, এখানে একটা একটা করে গাড়ি যেতে পারবে। সো বটল নেকিং প্লেস হচ্ছে এই জায়গাটাতে। সো এই জিনিসগুলো ধরতে পারতে হবে আর কি, যে গ্যাঞ্জামটা কোথায়, গ্যাঞ্জামটা কোথায়। তুমি যদি তোমার এই বটল নেকিং ধরতে না পারো, তোমার জীবনেও বিভিন্ন সময় বটল নেকিং হবে। তুমি বুঝবা না যে আসলে আমার কি করা উচিত, আমি কি করলে এই বন্দি দশা থেকে মুক্ত হব। সো ট্রাই টু ফাইন্ড আউট the bottleneck of your own life. Sometimes that's a person, sometimes that's a reason, sometimes that's an environment, whatever that is, just find it out and solve it. ওকে, এইবার চলো বন্ধু, কিছু বিক্রিয়ার উদাহরণ দেখব। তোমরা যখনই আমার এই বুলশিট গুলো আর নিতে পারবা না, তখন আমাকে জানাও যে তুই আজকে বাড়ি যা। অলরেডি কটা বাজে? 11টা 2। আসো, একটা বিক্রিয়ার উদাহরণ দেখতেছি আমরা। সেই বিক্রিয়ায় এই যে অ্যামোনিয়া প্লাটিনাম প্রভাবকের উপস্থিতিতে ভেঙে নাইট্রোজেন আর হাইড্রোজেন তৈরি করতেছে। এই বিক্রিয়াটার ক্রোম এক্সপেরিমেন্টালি পাওয়া গেছে 0, অর্ডার অফ রিয়াকশন হচ্ছে 0। তার মানে বলো তো, বিক্রিয়ায় যদি আমি কোনটার ঘনমাত্রা বাড়াইলে বিক্রিয়ার গতি বাড়বে? কোনোটাই অ্যামোনিয়া না। একটাই তো রয়েছে।
বিক্রিয়ক তো একটাই, অ্যামোনিয়া। তার মানে অ্যামোনিয়ার গতি ঘনমাত্রা বাড়াইলে কি বিক্রিয়ার গতি বাড়বে না? না, না ভাইয়া, অন্য জিরো, ক্রমের ক্রম তো বিক্রিয়া তো। জিরো। কিছু হবে না, অর্ডার হচ্ছে জিরো। তাহলে বলো এবার এর গ্রাফটা কেমন হবে? অ্যামোনিয়ার ঘনমাত্রা এক্স অক্ষে বসানো হয়েছে, ওয়াই অক্ষে হচ্ছে রিয়াকশনের রেট, তাহলে কেমন হবে? y=0 একটা সরলরেখা। মানে হইতেছে এটা যেটা হবে, কোনো একটা রেটে ছিল, ওই রেটটাই কি বলেন তো কন্টিনিউ করবে। হ্যাঁ, তোমরা মনে হয় বোঝো সরলরেখা। নাই আমার কথা। বুঝছি। এই দাগটা একটু মোর কি কালার দিলে ভালো লাগবে? পিঙ্ক কালার, বোঝা যাবে? হ্যাঁ, বুঝছিস তো বাবা? হ্যাঁ, ধর উপরে নিচে কোনো এক জায়গায় থাকতে পারে, আমি জানি না, কিছু একটা হবে আর কি এরকম। আচ্ছা, এই বিক্রিয়াটার আণবিকত্ব দেখো তো কত? 2। 2 অণু অ্যামোনিয়া প্রথমে টাকাটাকি শুরু করে, ওর এলিমেন্টারি রিয়াকশনে দেখা যায় 2 অণু অ্যামোনিয়া টাকাটাকি শুরু করে, কারণ 1 অণু অ্যামোনিয়ার কোনো টাকাটাকি হবেও না, এটা সম্ভবও না আর কি। বুঝতে পারছিস কি? কারণ দেখ, সিম্পল হিসাব, N2 গঠন করতে গেলে বা H2 গঠন করতে গেলে, H2 কথা বাদ দাও, N2 গঠন করতে গেলে কি কমপক্ষে 2 অণু অ্যামোনিয়া থেকে 2টা নাইট্রোজেন লাগবে না? জি স্যার। হ্যাঁ। সহজ হিসাব, মানে ওইভাবে ভাবতে হয় না, আমি জাস্ট বলতেছি আর কি। আচ্ছা, এবার আসো, পাগল হয়ে যাবো এবার। হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজন বিক্রিয়া, সেটা বিয়োজিত হয়ে আমরা জানি হাইড্রোজেন আর আয়োডিন তৈরি হয়। যদি কাচের পাত্রে করো এই বিক্রিয়া, গ্লাস কন্টেইনার লেখা আছে প্রথমটা, যদি কাচের পাত্রে করো তখন এই বিক্রিয়ার ক্রম পাওয়া যায় হচ্ছে 2, আণবিকত্ব 2, মানে 2 অণু টাকাটা কি করবে, এখানে একই কাহিনী দেখ। পাত্র চেঞ্জ করলে এসব হয়? আরে দাঁড়া, H2 গঠন করা লাগবে না? তার মানে কি কমপক্ষে 2 অণু তো না হলে তো এইচ আসবে না তো, বুঝতে হ্যাঁ পারছিস হ্যাঁ, কি? বুঝছি। আচ্ছা, তো প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো আণবিকত্ব কিন্তু 2, আণবিকত্ব চেঞ্জ হয় নাই, কিন্তু পাত্র চেঞ্জ করার কারণে প্লাটিনামের পাত্র এক রকমের, গোল্ড কন্টেইনার, আচ্ছা এখানে স্পেস হবে, গোল্ড কন্টেইনার বলতে গোল্ড ফয়েলের উপরে যদি এই বিক্রিয়া করো, মানে সোনার পাতের উপরে, তখন দেখা যায় ক্রম তাহলে কি 0। স্যার এটা কি মৌলিক বিক্রিয়া হবে না? কোনটা? নিচের দুইটা? নিচের দুইটা? ওই যে রিয়াকশনের মেকানিজম বদলায় যাচ্ছে, ঘটনার মানে প্রবাহটা বদলাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে বুঝছি এই ভাইয়া। দুইটা বিক্রিয়ার মধ্যে শুধু প্রথমটা হচ্ছে মৌলিক আর বাকি দুইটা সার্বিক। মৌলিক বলা যাচ্ছে না, হ্যাঁ, তার মানে এর মধ্যে আরো ঘটনা আছে, ভিতরে ভাঙলে আরো জিনিসপত্র পাওয়া যাবে আর কি। এবার বলো তাড়াতাড়ি, এই গ্রাফগুলো একটু আঁকি আমরা। বলো, যদি আমরা এটা 1 নাম্বার বিক্রিয়ার জন্য আঁকি, এটা যদি 2 এর জন্য আঁকি, আর এটা যদি 3 এর জন্য আঁকি, বলেন প্রথম বিক্রিয়ার জন্য এইচআর ঘনমাত্রার সাথে, বলো আমাকে রিয়াকশন। আচ্ছা, ওইটা আগে আঁকে আসি। 3 নাম্বারটা কি শূন্যক্রম বিক্রিয়া না? তাহলে এর জন্য কেমন হবে বলেন তো? সরলরেখা পাবো। কনস্ট্যান্ট থাকবে। এক্স অক্ষের অক্ষের সমান্তরাল সমান্তরাল। একটা রেখা পাবো, বুঝতে পারছিস তো? বুঝছি। আচ্ছা বলো এবার এটার জন্য কি পাবা? এই চান্দু, এটা কোন ক্রমের? 2 নাম্বারটা প্রথম ক্রমের। প্রথম ক্রমের মানে তোমরা বুঝতেছো না বন্ধু, মূল বিন্দুগামী একটা সরলরেখা এটা পাবো। আসলে 45 ডিগ্রি কোণে আনত মূলবিন্দুগামী একটা সরলরেখা হবে আর কি। কেন বুঝছো? হ্যাঁ, বুঝছি ভাইয়া। তুমি এটার যতটুকু ঘনমাত্রা যত বাড়াবো দ্বিগুণ হ্যাঁ, করবা ওটাও দ্বিগুণ হবে, এই শেষ। বাবারে, বুঝছিস আমার কথা? বুঝছি ভাইয়া। আচ্ছা, বহুত হি মজাদার এন্ড চমৎকার হয়। বলো তো চান্দু, এটার ক্ষেত্রে কি হবে? পরাবৃত্ত টাইপ একটা, হ্যাঁ, পরাবৃত্তর মতো একটা মানে গ্রাফ পাবো। এটার ঘনমাত্রা যদি তুই দ্বিগুণ করিস, তাহলে ওটা কি 4 গুণ হবে না? 4 আর এটা যদি গুণ। 2 ঘর চার আসে, তাহলে 1 2 3 4 এইখানে যাবে। বুঝতে পারছিস কি আমার কথা? হ্যাঁ, হ্যাঁ, তোমরা মনে হয় বোঝো নাই আমি কি বলেছি। এই বুঝছি। বুঝছি ভাইয়া। লাভ দিবে আর কি। আচ্ছা, তারপরে চলো, এই কথাটা একটু জেনে রাখো, সকল সালোক বিক্রিয়া, সালোক মানে কি? তোমার শালা যে বিক্রিয়া করে, সালোক বিক্রিয়া মানে কি? সূর্যের আলো লাগে। গরু রে, আলোক সালোক, সংশ্লেষণ। সালোক মানে আলো সহ, মানে যে বিক্রিয়া আলোর উপস্থিতিতে ঘটে, বোঝো নাই? স আলোক একসাথে বলে শালোক। আমরা হ্যাঁ, শালোক বুঝতে। সংশ্লেষণ বলছি না, শিখছি হুম না? হুম ওটা আর কি। শালোক বিক্রিয়াগুলোই শূন্য ক্রমের হয়, কারণ কি, তুই ধর হাইড্রোজেন আর ক্লোরিন মিশাইছিস, হাইড্রোজেন আর ক্লোরিন মিশানো হয়েছে, HCl তৈরি হবে। তো তুমি হাইড্রোজেন আর ক্লোরিন মিশে সারাদিন বসে থাকলেও বিক্রিয়া হবে না, তুমি যার ঘনমাত্রা যা করো না কেন, এখানে তোমার কি দেয়া লাগবে জানো? আলো। এইচ। তো হ্যাঁ, হ্যালো। তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে শূন্য ক্রমের, কেন বলতেছি? কারণ এদের ঘনমাত্রা বাড়াইলেও কিছু হয় না, কমাইলেও কিছু হয় না, আলো দিলে তারপরে হয়।
সো ওই আলোর উপরে ডিপেন্ড করে, আলোর তীব্রতা, আলোর ফ্রিকোয়েন্সি যত বাড়াবা, এই যে নিউ যত বাড়াবা, ততই বিক্রিয়া ফাস্ট হয়। সো এটা তো আর কোনো বিক্রিয়ক না, সো এই জন্য আমরা এটাকে বলি যে এই বিক্রিয়াটা শূন্য ক্রমের। তোমরা কি বুঝেছো? তাহলে বুঝছি সিমিলার একটা ভাইয়া। কথা কিন্তু আমরা শিখছিলাম কার ক্ষেত্রে, সকল তেজস্ক্রিয় বিক্রিয়া কোন ক্রমের যেন ছিল? প্রথম ক্রম। প্রথম ক্রমের। প্রথম ক্রম। ওকে, বলো এবার বন্ধু। এই যে দেখো, তোমাদেরকে বলছিলাম ফ্র্যাকশনাল অর্ডার আছে, অর্থাৎ ভগ্নাংশ ক্রম। এই বিক্রিয়ার অর্ডার হচ্ছে 1.5। আমি কেমনে বুঝলাম? বিক্রিয়া দেখে বোঝার কোনো উপায় নাই, এক্সপেরিমেন্টাল ডেটা। এই যে এক্সপেরিমেন্ট সাজেস্ট, মানে বিক্রিয়া করে এক্সপেরিমেন্ট যারা করছে এগুলা, তারা দেখছে যেটা বিক্রিয়ায় হাইড্রোজেনের ঘনমাত্রার সাথে এই বিক্রিয়ার রেট হচ্ছে ফার্স্ট অর্ডারের। অর্থাৎ হাইড্রোজেনের ঘনমাত্রা যদি আমি দ্বিগুণ করি তাহলে বিক্রিয়ার হার দ্বিগুণ হবে, হাইড্রোজেনের ঘনমাত্রা যদি 3 গুণ করি তাহলে এই বিক্রিয়ার হার 3 গুণ হবে। কিন্তু ব্রোমিনের ঘনমাত্রার সাথে হাফ পাওয়ারে আছে। হাফ পাওয়ার মানে বুঝছস তো বাবা ব্যাপারটা? রুট, মানে ওর ঘনমাত্রা বুঝতে বাড়াইলে পারছি। বিক্রিয়ার গতি বাড়ে, বাট ওইটা দ্বিগুণ করলে যে এটা দ্বিগুণ হবে তা না, ওটা দ্বিগুণ করলে এটা 1.41 টাইমস হবে। √2 মানে কি 1. বুঝছি। এই বক্ররেখা। তো তাহলে বলেন তো এই বিক্রিয়াটার টোটাল অর্ডার কত? 1 + 1.5, তার মানে বোঝা নাই কত? 1.5। 1 + 0.5 মানে 1.5 আর কি। আচ্ছা এবার দেখেন তো, তাহলে দেখি আপনারা বোঝেন কিনা, বলেন। হাইড্রোজেনের ঘনমাত্রা আমি যদি দ্বিগুণ করি তাহলে বলো তো বিক্রিয়ার হার কত গুণ হবে? দ্বিগুণ। দ্বিগুণ হবে। তাহলে এটা কিন্তু কার সাপেক্ষে আঁকতেছি আমরা? হাইড্রোজেন ভার্সেস রেট অফ দ্য রিঅ্যাকশন। তাহলে বলো তো ফার্স্ট অর্ডার যেহেতু, তার মানে কি এরকম একটা এই মোটামুটি হয়েছে 45 ডিগ্রি কোণে গোড়ার টিম একটা হওয়ার কথা না এরকম। হ্যাঁ। আমার এখানে এই গ্রাফের বক্স আঁকা ঠিক হয় নাই, যাই হোক। এবার বলো যদি ব্রোমিনের সাপেক্ষে করি আমরা, তখন গ্রাফটা কেমন হবে বলেন তো? হুম, y = √x বক্ররেখা। গ্রাফ। কেমন হবে তাহলে? বক্ররেখা টাইপের হবে। অবশ্যই বক্র হবে। সেটা কেমন? তুই এভাবে চিন্তা কর, সিম্পলি এভাবে চিন্তা কর। ধর প্যারাবোলা। এইটার ঘনমাত্রা যদি দ্বিগুণ করি তাহলে এটা কত হয়? 1.4142 হবে না? বোঝা না? হুম। হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ, যদি 3 গুণ করি তাহলে √3 পারবে। এর মান কত? এটা দেখতো বাবা, √3 এর মান 1.732। 732। প্যারাবোলাই তো হচ্ছে মনে হয়। আরে না, হবে প্যারাবোলা তো প্যারাবোলা তো প্যারাবোলা, হ্যাঁ √x স্কোয়ার করে স্কয়ার। দিলে তো আসবে। কিন্তু তোরা গ্রাফটা আঁকতে পারবি তো? বুঝছিস আইডিয়াটা কি? হ্যাঁ ভাইয়া, পারবো। আচ্ছা এটা একটু করিস, করে আমাকে দেখাস আর কি। আমি জাস্ট আইডিয়া বলে দিলাম, মানে জিনিস দুটো একই রকমের হবে না। তাহলে এই বিক্রিয়ার অর্ডার কত একটু মনে রাখেন, এবং আণবিকত্ব কত দেখতে পাচ্ছি আমরা? 2। সো কার্বন মনোক্সাইড প্লাস ক্লোরিন বিক্রিয়া করে COCl2। তোমরা এই COCl2 যৌগটার নাম জানো? ক্যালসিয়াম হাইপো সরি, ক্যালসিয়াম পাইলো কোথায় পোলাটা এখানে? কার্বনিল ক্লোরাইড। কার্বনিল। এইটাকে বলা হচ্ছে কার্বনিল, NYL, কার্বনিল ক্লোরাইড, CHLORIDE। আর এই যৌগটার ডাক নাম হচ্ছে ফসজিন গ্যাস। ফসজিন। ফসজিন গ্যাস একটা বিষাক্ত গ্যাস। এটা হচ্ছে ক্লোরোফর্মের সাথে অক্সিজেনের বিক্রিয়া তৈরি হয়, অর্গানিক কেমিস্ট্রি পড়ার সময় আমরা পাবো। তো আপাতত জাস্ট জেনে রেখো ফসজিন গ্যাস, আর ওর রাসায়নিক নাম হচ্ছে কার্বনিল ক্লোরাইড। ওকে, সো যাই হোক, এখন ঘটনা হচ্ছে এই বিক্রিয়াটার এক্সপেরিমেন্ট থেকে আমরা পাই যেটা, সেটা হচ্ছে এই বিক্রিয়ার রেট কার্বন মনোক্সাইডের ঘনমাত্রার সাথে স্কোয়ার রেটে প্রপোর্শনাল, কিন্তু ক্লোরিনের ঘনমাত্রার সাথে হাফ রেটে প্রপোর্শনাল রেটটা। তার মানে বলেন তো আমাকে একটু, এই বিক্রিয়ার টোটাল অর্ডার কত হবে? 2.5। এখানে একটু লিখতে ভুল হয়েছে, 1.5 না, সরি, এটা হচ্ছে 2.5। তোমরা কি বোঝাছো বন্ধু? এবং দেখো অর্ডার হচ্ছে 2.5, কিন্তু আণবিকত্ব হচ্ছে আবারও সেই 2। তো তাহলে এই গ্রাফগুলো আপনারা আইকেন, আমি আর করতেছি না। তারপরে দেখেন আরো একটা বিক্রিয়া, নাইট্রিক অক্সাইডের সাথে ওজোনের বিক্রিয়া। এই বিক্রিয়ার ক্রোম আমরা পাই 2, আণবিকত্ব 2। এই যে NO এর পাওয়ারে 1, O3 এর পাওয়ারে 1। মানে তোরা এইটা আমি বুঝাইতে চেষ্টা করতেছি এতক্ষণ ধরে উদাহরণে। বিভিন্ন বিক্রিয়া আছে যে বিক্রিয়ার ক্ষেত্রে তোমার এই কি বলে, প্রথম কথা আণবিকত্ব আর ক্রোম কি একই পাচ্ছেন নাকি আলাদা আলাদা পাচ্ছেন? হুম, আলাদা আলাদা পাচ্ছি। আলাদা আলাদা। একইও হয় আলাদাও হয়, ঠিক নাই। প্রথম কথা হচ্ছে ঠিক নাই। তোরা কি বুঝছিস বাবা? ওই যে উইকিপিডিয়ার যে কথাটা আমরা পড়ছিলাম যে আণবিকত্ব আর ক্রোম যে একই হইতে হবে এমন কোনো কথা নাই, নট নেসেসারিলি বি দ্য সেম। আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে ক্রোমের ফ্র্যাকশনের অনেকগুলো এক্সাম্পল দেখাইছে। আমি জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি, এগুলো তোদের কিছুই পরীক্ষা আসবে না, শেখার আনন্দে শেখ। এগুলো দেখে ভয় পাইস না, কিন্তু আমি জানি না তোরা ভয় পাচ্ছিস কিনা। মানে এগুলা জাস্ট জানার জন্য, জেনে রাখ, আর কিছুই না আর কি।
আচ্ছা, তো এইখানে এই গ্রাফগুলো আইকো এবং খেয়াল করো এই বিক্রিয়ার ক্রম তাহলে কেন 2 হয়েছে বুঝছো তো? দুইটার ঘনমাত্রার পাওয়ারে কত? 1। আর তোরা ভাবতেই পারিস যে এগুলো আরিফ ভাই কেন নিজে হাতে হাতে লিখতেছে না। এগুলো আমার মনে রাখার কোনো সম্ভব আছে? এগুলো কি এক্সপেরিমেন্টাল সাজেশন না? মানে আমি তো এক্সপেরিমেন্ট করে দেখি না, আমি কেমনে লিখবো? তোরা কি বুঝছিস বাবা? ভাইয়া একটা বুঝছি। প্রশ্ন ভাইয়া, হুম। না বিক্রিয়ার আণবিকত্ব আর হ্যাঁ বিক্রিয়ার ক্রম দুইটা সেম হতেও পারে নাও পারে, হুম। হুম। কিন্তু সেম তো হওয়ার কথা। কারণ ভাই এই যে আণবিকত্বর যে মেন যে সংজ্ঞাটা ওই ওই বিক্রিয়াটার যে প্রথম যে এলিমেন্টারি স্টেপস, ওই আহ, ওই স্টেপসটার আণবিকত্বই তো আমরা মেন বিক্রিয়ার আণবিকত্ব আমরা ধরে নিই। আর ওই যে এলিমেন্টারি স্টেপটার যে আণবিকত্ব ওটা তো ওই ক্রমের সমান, তাইলে তো বিক্রিয়ার ক্রমের সমান হবে না। এই জন্যই তো বললাম যে যারা মাল্টি স্টেপ রিয়াকশন তাদের ক্ষেত্রে আসলেই আণবিকত্ব হয় না, ওটা বলতে হয় না। ওটা যদি বলতেই হয় নিতান্ত, তাইলে হচ্ছে প্রথম স্টেপেরটা বলা উচিত। বাট ওইটা তো তোদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছি, আসলে তো মাল্টি স্টেপ ঘটনার কোনো আণবিকত্ব হয় না, বোঝে না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আসো, এখন ঘটনা আর আরেকটা ব্যাপার বোঝ ভাই, এই যে রেট ইকুয়েশন গুলো না, এগুলা কিন্তু রিয়েলি এক্সপেরিমেন্টাল ব্যাপার। আমি এক একটার ঘনমাত্রা বাড়ায় বাড়ায় দেখি দেখি এটার ঘনমাত্রা দ্বিগুণ করে দিলাম, বিক্রিয়ার গতি কতগুণ বাড়ে? বাড়তেছে না। তাহলে ওর উপরে ডিপেন্ড করে না, ওর পাওয়ারে বসাও 0। ওর ঘনমাত্রা দ্বিগুণ করছি, বিক্রিয়ার গতি 4 গুণ বেড়ে গেছে, তাহলে ওর পাওয়ারে 2 বসাও। তোমরা কি বুঝাচ্ছো? বুঝছি ভাইয়া। জিনিসটা এক্স্যাক্টলি এরকম। আচ্ছা, তারপরে এটা কি? ও, ভালো একটা বিক্রিয়া। এই যে এই বিক্রিয়াটার ক্রম হচ্ছে 3, আণবিকত্ব আনডিফাইন্ড। কেন আনডিফাইন্ড? আসলে এই বিক্রিয়াটার মেকানিজম যে কি, এর এলিমেন্টারি স্টেপগুলো যে কি, সেটা এখনো কোনো বিজ্ঞানী ডিসাইড করতে পারে নাই যে আসলে কেমনে ঘটে ঘটনাটা। দ্যাটস ওয়াই এইটার আণবিকত্ব, তোমরা কি বুঝতেছো যে জিনিসগুলো এখনো যদি বলি করা কোনো যায়নি জিনিস এখন। বিজ্ঞানীরা এখনো জানে না, তাহলে তুই করতে আইছো আর আমি করতে আইছি? তুই তো আমার চেয়ে বেশি মেধাবী, আমি আমি তো স্টুপিড। আমি জাস্ট বহুত খুঁজে খুঁজে বইপত্র ঘেটে ঘুটে এগুলা উদাহরণ বের করে নিয়ে আসছি। ওকে, সো এবং এটার ক্ষেত্রে দেখো FeCl3 এর ঘনমাত্রার পাওয়ারে 1 আর এটার পাওয়ারে 2। তারপরে হচ্ছে বিক্রিয়াটার ক্রম আমরা পাই টোটালি কত? 3। বুঝেছো? মজার বিক্রিয়া। এবং এই বিক্রিয়াটা যদি তোমাদের বইয়ের টেকনোলজিতে করো, যে এই বিক্রিয়ার আণবিকত্ব কত, তাহলে কত আসবে? কত? 8। 8। আচ্ছা, হাস্যকর জিনিসপত্র, এই বিক্রিয়া জীবনে দেখা আমাদের হইতো না কোনোদিন। বিজ্ঞানীরা তো আবিষ্কার করেই ফেলছে কত। আচ্ছা, সো এই বিক্রিয়াটা একটা মৌলিক বিক্রিয়া আমার যতদূর মনে পড়ে। না, 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 ভুল বলতেছি। এই বিক্রিয়ার আণবিকত্ব ক্রম দুইটাই 1। এবং এইখানে দেখো এইটার যে ক্রম 1 হইছে, সেটা কিন্তু ওর সামনে 2 আছে। এই যে মোলার সহগে 2, তারপরেও কিন্তু ওর পাওয়ার আসলে 1। মানে রিয়েল এক্সপেরিমেন্ট ডেটা সাজেস্ট করে যেটা, এর ঘনমাত্রা দ্বিগুণ করলে এটার রেটও দ্বিগুণ হয়। সো এর পাওয়ারে কত থাকবে? 1 হবে। সো আমাদের ওই যে ভুল ধারণাটা শিখায় যে সামনে যে মোলার কোএফিসিয়েন্ট ওটাকে পাওয়ারে তুলে দিতে হবে, এই ব্যাপারটা আসলে এরকম না। হ্যাঁ, তারপরে চলেন, মেলা কিছু শিখছি, এগুলা তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য আনছি। তোমরা নিজেরা একটু পড়বা এখান থেকে, যদি কিছু না বোঝো আমার জানাও। এইখানে কি নিয়ে কথা হয়েছে? ফ্র্যাকশনাল অর্ডার নিয়ে। তোমাদের কি লেখাগুলো বেশি ছোট ছোট হয়ে গেছে? হ্যাঁ বা একটু হয়েছে, বাট আচ্ছা, বোঝা যাচ্ছে। ফ্র্যাকশনাল অর্ডার মানে কি? মানে বুঝছো তো? মানে ভগ্নাংশ ক্রম যেসব বিক্রিয়া, তাদের ক্ষেত্রে ঘটনাগুলো কেমনে হয় সেটার একটা এক্সাম্পল দেওয়া আছে। এটা তোমরা বুঝবা না মনে হয়। তোমরা এই ফ্রি রেডিকেল বুঝো? এই যে এইভাবে লেখে, যে যদি এইভাবে লেখে CH3 ডট, এর মানে বুঝো? হ্যাঁ ভাইয়া, এটা একটা ফ্রি রেডিকাল। বুঝে। এই মুকিতের ক্লাসগুলা কালকে রেকর্ডগুলো একটু এডিট করতে হবে, ওর সাথে একটু শুনে নিস তো যে কি করে এডিট করবি। হ্যাঁ, ফ্রি রেডিকেল কে কে বুঝো ইমন ছাড়া? আর কেউ বুঝো না? আচ্ছা, বুঝি না ঠিক স্যার। আছে। আচ্ছা, ওকে, এগুলো এখনকার জিনিস না আর কি, জাস্ট এমনি দিছি। আচ্ছা, তোমরা একটু এগুলো দেখো, যদি না বুঝো আমারে বইলো, এগুলো লাগবে না আর কি। যদিও আমার কাছে অনেক ভাল লাগে এই জিনিসগুলা, আহ, অনেক কিছু আলোচনার আছে। যাই হোক, আর নেগেটিভ অর্ডার নিয়ে একটু কথা আছে। তোমরা যেহেতু জানতে চাইছিলে যে ঋণাত্মক ও, বিক্রিয়ার অর্ডার হয় কিনা, আসলে হয়। ওই ওজনের একটা বিয়োজন বিক্রিয়া আছে দেখবা, O3 থেকে O2 তৈরি হয়, সেই বিক্রিয়ার অর্ডার হচ্ছে নেগেটিভ অর্ডার। ওটা কেমন হয়েছে এটা নিয়ে একটু জানতে পারো এক্সট্রা যদি কেউ জানতে চাও, এগুলো কিন্তু বইতে তৈরিতে কিছু নাই। আর ডিফারেন্স বিটুইন মলিকুলারিটি অ্যান্ড অর্ডার অফ রিয়াকশন, যদি সঠিক তথ্য পাইতে চাও এই জিনিসগুলো একটু পড়ো, না জানলেও কোনো সমস্যা নাই। আর এটার যে জিনিসটা তোমাদের পরীক্ষা কাজে লাগবে সেটা হচ্ছে এখানে যে দেওয়া আছে, এই এই বস্তুটা। এখানে সব কথা স্পষ্ট লেখা আছে, আমি যা যা আলোচনা করছি এতদিনে জাস্ট এখানে কম্পাইল করা আছে, দেখবা। না বুঝলে আমার বলবা আর কি। যেমন ধরো এখানে একটা মজার ব্যাপার আছে, এই যে কোন একটা বিক্রিয়ার জন্য আণবিকত্বের মান মোটামুটি স্থির,
পরিবেশের উপর নির্ভরশীল নয়। যেমন কাঁচ পাত্র প্লাটিনাম পাত্রে এইচআই এর বিয়োজন ঘটালে বিক্রিয়ার ক্রম ভিন্ন ভিন্ন হলেও আণবিকত্ব সবসময় কত হয়? 2। ওই যে দেখাইছিলাম আণবিকত্ব 2 হয়, কিন্তু বিক্রিয়ার ক্রম বা পাত্র দ্বারা প্রভাবিত হয়। যেমন এইচআই এর বিয়োজন কাঁচ পাত্রে ঘটাইলে ক্রম হয় 2, প্লাটিনামের পাত্রে 1, আবার গোল্ড পাত্রে কত? 0। এই যে স্বর্ণের পাত্রে ঘটালে 0 ক্রমের বিক্রিয়া হয়। সো এই বাচ্চা বাচ্চা জিনিসপত্র বলছে আর কি। এই যে বিক্রিয়ার ক্রম পূর্ণ সংখ্যা ভগ্নাংশ এমনকি 0 হইতে পারে, কিন্তু আণবিকত্ব সবসময় কি হবে বলো তো? পূর্ণ সংখ্যা পূর্ণ হবে। সংখ্যা। সো এই টাইপের হাবিজুবি জিনিসপত্র দেখে নিও একটু আর কি। ওকে, ছদ্ম একানবিক বিক্রিয়া। আমি আজকে আর কথাবার্তা না বলি, ক্লাসের উপস্থিতি যে জায়গায় গেছে। হ্যাঁ স্যার, ছুটি দেন হ্যাঁ স্যার। হ্যাঁ 16 জন মিলে স্যার শুরু কাচ্চি করছিলাম খাইতে এখন যেতে হবে, কাচ্চি খাইতে যেতে হবে, ছুটি। ও, তোর কাচ্চি খাইতে যেতে হবে, ঠিক আছে। কারণ এই টপিকটা খুব ইম্পর্ট্যান্ট, এটা লাগবেই আমাদের আর কি। 16 জন মিলে ওকে, শুরু করছিলাম, এখন 5 জন এখন আছে। 5 আমি জন আছে। ভাবলাম আজকে এত বেশি। আচ্ছা ঠিক আছে, ওকে। সো আজকের ক্লাস এই পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ।